আজ আমার বিয়ে ছিল, তাও সেই মানুষটার সাথে যাকে আমি কখনো চোখেই দেখিনি। বিষয়টা হাস্যকর মনে হচ্ছে, তাই না? হাস্যকর মনে হলেও কথাটা সত্যি। যার সাথে আমার বিয়ে হয়েছে সে মিস্টার কাব্য আহমেদ চৌধুরী, বাবা মায়ের ছোট আদরের সন্তান। দীর্ঘ 12 বছর পর বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। দেশে ফেরার সাথে সাথেই যে ওনার জন্য এরকম একটা চমক অপেক্ষা করেছিল সেটা কে জানতো। উনি জানলে হয়তো দেশে পাই রাখতেন না। কাব্যর বড় ভাইয়ের নাম আদ্র আহমেদ চৌধুরী, আর ভাবি মিষ্টি রহমান। নামের মতোই ভাবি আসলেই একটা মিষ্টি মেয়ে। ওহো, দেখেছেন? আপনাদের তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি স্নিগ্ধা জাহান। আসলে আমি একজন এতিম। মামুনি আর বাবাই, মানে কাব্যর বাবা মাই আমাকে মানুষ করেছেন। যতদূর জানি ওনারা আমায় রাস্তায় পেয়েছিলেন, তখন আমার বয়স ছিল 7 বছর। যাই হোক, বাকিটা না হয় গল্প পড়তে পড়তে জেনে যাবেন। নিজের ভাবনার মাঝে দরজা ঠেলে ভিতরে ঢুকলো কাব্য। কিছু না বলে আলমারি থেকে নিজের একটা টি শার্ট আর ট্রাউজারকে নিয়ে আমার পাশ কাটিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। এদিকে আমি ভ্যাবলাকান্তের মতোই শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে ব্রু কুঁচকে তাকিয়ে রইল কাব্য আমার দিকে। তারপর দিল একটা ধমক। কি হলো? এখন এরকম সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? সরো সামনে থেকে, ইডিয়েট কোথাকার। লাফ মেরে উঠলাম আমি। তারপর চুপচাপ নিজের একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। এদিকে কাব্য ল্যাপটপ নিয়ে বিছানার উপর বসলো। ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বেরোলাম আমি। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর পড়ে গেলাম মহা চিন্তায়। এখন আমি ঘুমাবো কোথায়? আচ্ছা, এখন কি উনি বাংলা বইয়ের মতো ডায়ালগ মারবে? এ মেয়ে, আমার বিছানায় তোমার জায়গা নেই, যাও ফ্লোরে গিয়ে ঘুমাও। তারপরে কি মুখে বালিশ ছুঁড়ে মারবে নাকি? দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবে ভাবছিলাম আর নখ কামড়াচ্ছিলাম। হঠাৎই কানে এলো কাব্যর বলা একটা কথা। এই ইডিয়েট, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্বাস্থ্যকরদের মতো নখ খাচ্ছ কেন? চোখ তুলে তাকালাম আমি কাব্যর দিকে। আমি অস্বাস্থ্যকর? হঠাৎ করে মাথাটা গরম হয়ে গেল। তাও নিজের রাগটাকে যথাসম্ভব লুকিয়ে রেখে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমি কোথায় ঘুমাবো? ব্রুকুসকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উত্তর দিল কাব্য, তুমি কি বাংলা বইয়ের সাবানা নাকি, যে স্বামী বিছানায় জায়গা দেয়নি বলে ফ্লোরে গড়াগড়ি খাবে সারা রাত, তারপর স্বামীর মন জেতার চেষ্টা করবে? শোনো মেয়ে, এসব ধারণা পাল্টাও আর চুপচাপ বিছানায় এসে চাইলে সোফায়ও ঘুমাতে পারো। এটা তোমার উপর নির্ভর করছে, কিন্তু ফ্লোরে ঘুমানো যাবে না, গট ইট? তারপর সবাইকে বলে বেড়াবে স্বামী বিছানায় জায়গায় দেয়নি বলে ফ্লোরে ঘুমিয়ে অসুস্থ হয়েছি। আর এসব আমি মানব না। যতদিন আমার সাথে আসো ততদিন আমার কথা মতো চলতে হবে, বুঝেছ? আমি শুধু গাঢ় উপর নিচ করলাম, মানে বুঝলাম। বেড়া বজ্জাত, রাম ছাগল, বুনু হাতি, আমাকে ধমকানো হচ্ছে। একবার খালি সকালটা হোক, তারপর বোঝাবো স্নিগ্ধে কী জিনিস। কি হলো, সারা রাত কি ওখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? লাইট অফ করো আর নিজেও ঘুমাও, আমাকেও ঘুমাতে দাও। আমি চুপচাপ একটা বালিশ নিয়ে লাইট অফ করে চলে গেলাম সোফায়। আর যাই হোক, ওই বজ্জাত লোকের পাশে ঘুমাবো না আমি। বিশ্বাস নেই ওনার। কিছুক্ষণই ব্রু কুচকে থেকে বলল স্ট্রপিট একটা। ফাঁস ফিরেই শুয়ে পড়ল কাব্য। সকালের মিষ্টি রোদ চোখে পড়তেই ঘুম ভেঙে গেল আমার। কিছুক্ষণ এপাশ ওপাশ করে উঠে বসলাম আমি। চোখ গেল বিছানায় শুয়ে থাকা আমার স্বামী নামক মানুষটার উপর, যে কিনা উপর হয়ে শুয়ে আছে। মুখটায় কি সুন্দর মায়া। ঘুমানো অবস্থায় মনে হয় ইনোসেন্ট একটা বাচ্চা, কিন্তু এই বেড়াই আসলে একটা বজ্জাত। একটু নড়ে চড়ে উঠল কাব্য। চমকে উঠলাম আমি। এখন যদি দেখে ওনার দিকে এমনভাবে আমি তাকিয়ে আছি, উঠেই উনি কিছু জ্ঞানের বাণী শুনিয়ে দিবে আমাকে। মাথা থেকে এসব ভাবনা ঝেড়ে ফেলে নিজের একটা শাড়ি নিয়ে ঢুকে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 7:50 বাজে। আয়নায় নিজেকে দেখে নিচে নেমে এলাম। রান্নাঘরে দেখলাম মামুনি আর ভাবি, আদ্র ভাইয়ার বউ সকালে নাস্তা বানাচ্ছে। আমি পাশে গিয়ে দাঁড়ানোর সাথে সাথেই ভাবি বলল, কি স্নিগ্ধা, কাল ঘুম ঠিকঠাক হয়েছে? আমি বললাম, হ্যাঁ ভাবি। মামুনি আমার গালে হাত রেখে বলল, স্নিগ্ধা মা, কাল কাব্য তোর সাথে কি খারাপ ব্যবহার করেছে? আমি মুচকি হেসে উত্তর দিলাম, না মামুনি, কাল উনি আমাকে কিছুই বলেনি। উনি যতটা পারছে চেষ্টা করছে সম্পর্কটা নিয়ে স্বাভাবিক হওয়ার, কিন্তু হঠাৎ করে এত বড় একটা ঘটনা মেনে নেওয়া ওনারও তো একটু সময় চাই, বলো? মামুনি যেন আমার কথায় খুশি হলো। মৃদু হেসে মাথায় হাত বুলিয়ে দিল আর বলল, আমার ছেলেটা অনেক ভালো রে মা। বাহিরেরটা নারিকেলের মতো শক্ত, ভিতরটা কিন্তু সেরকমই নরম। আমি শুধু মুচকি মুচকি হাসলাম। বললাম, মামুনি, আমি তোমায় আর ভাবিকে সাহায্য করি নাস্তা বানাতে? ভাবি হেসে বলল, না থাক, আমাদের সাহায্য করা লাগবে না। তুমি এই কফিটা নিয়ে তোমার প্রতিমশাইকে দিয়ে আসো তো। সকাল সকাল কফি না খেলে বেচারা সারাদিন মাথা ব্যথা করে। এই রে, যেখানে ভাগের বয় সেখানেই সন্ধ্যা হয়। আমি একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে বললাম, তুমি যাও না ভাবি, আমি মামুনিকে সাহায্য করি এখানে। ভাবি একটা চোখ রাঙানি দিয়ে বলল,
তুমি যাবে, যাও দিয়ে এসো। তারপর আর কি করার, আমাকে যেতে হলো সিংহের গুহায়। দরজাটা একটু পাক করে দেখলাম উনি কোথায়। যাক বাবা, ঘরে নেই, মানে গেছে ফ্রেশ হতে। ভেবেই নিলাম টুকুস করে ঘরে ঢুকবো আর কফিটা রেখে চলে আসবো। যে বাবা আমার সেই কাজ। কিন্তু হায়রে ভাগ্য, আমার সাথেও ধোঁকাবাজি করলো। বেরিয়ে আসার আগ মুহূর্তে কানে এলো কাব্যের বলা কথা, তুমি কি চোর নাকি যে চোরের মতো সুফি সুফি ঘরে ঢুকে চুরি করে আবারও পালিয়ে যাচ্ছ? হাউ স্ট্রেঞ্জ, বাবা শেষমেশ আমাকে একটা চোরের সাথে বিয়ে দিয়ে দিছে। সিসি এমন করে বলল যেন ওনার জীবনটা ভেসে যাচ্ছে। এবার জাস্ট আমার আর সহ্য হলো না, তাই তেড়ে গিয়ে ওনার মুখোমুখি দাঁড়ালাম। মুখোমুখি বলা ভুল, আমি ওনার বুক সমান পা দুটো উঁচু করে এক আঙ্গুল তুলে বললাম, কি পেয়েছেনটা কি? হ্যাঁ, কাল থেকে দেখে যাচ্ছি উঠতে বসতে আমায় অপমান করে যাচ্ছেন। উনি বেশ মজা পেল আমার কথাটায়, তাই শয়তানদের মতো ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, মান আছে তোমার যে তোমাকে অপমান করব? এটা এটুকুই আমার মাথায় আগুন ধরার জন্য যথেষ্ট ছিল। তাই রেগে মেগে বললাম, মিস্টার কাব্য আহমেদ, থুক্কু বজ্জাত আহমেদ, আপনার মতো গন্ডার মার্কার লোক আমি এই পুরো বিশ্বের একটাও দেখিনি। উগান্ডা থেকে আপনাকে তো নাসায় পাঠিয়ে দেওয়া উচিত, বেটা বজ্জাত কোথাকার। বলতে বলতে কাব্যের মুখের দিকে তাকিয়ে বুঝলাম কি ভুল করে ফেলেছি আমি। এবার তো পাগল খেপেছে। স্নিগ্ধা পালা, প্রাণ বাঁচাতে চাইলে যেই বাবা সেই কাজ, কিন্তু রক্ষা আর হলো না। পালানোর আগেই হাত টেনে ধরলো কাব্য, হেঁচকা টানে নিজের বুকের উপর ফেললো আমাকে। আমি তো ভয়ে ভয়ে মুখ তুলে তাকালাম। দেখলাম কাব্য এক ব্রু উঁচিয়ে তাকিয়ে আছে আমার দিকে। তারপর বলল, কি যেন বলছিলে? আমি ঠিক শুনতে পাইনি, আবার বলো তো দেখি। কানটা আমার মুখের কাছে নিয়ে এসে বলল। আমি শুকনো একটা ডিগ গিলে বললাম, কোথায় আমি কি কি বলেছিলাম? কিছু বলিনি তো। কাব্য আমাকে নিজের আরেকটু কাছে নিয়ে এসে বলল, হুম, মিসেস আহমেদ, আমি এটা মোটেই পছন্দ করি না। বলেছ যখন তাহলে সামনে বলার সৎ সাহস রাখো। কি বলছিলে যেন, আবার একটু বলো। আমি চোখ মুখ খিসে বললাম, সরি, আর বলবো না কখনো। আপনি অনেক ভালো, আপনার মতো ভালো ছেলে দুনিয়ায় আর একটাও নেই। কাব্যর কোনো সাড়া শব্দ না পেয়ে এক চোখ খুলে দেখলাম বেটা মুসকি মুসকি হাসছে আমার দিকে তাকিয়ে। বলদ একটা, বলি শীষ বাজাতে বাজাতে চলে গেল কাব্য। আর আমি তো শুধু বোকার মতো দাঁড়িয়ে থাকলাম। হঠাৎই টনক নড়ে উঠল আমার। একটু আগে উনি কী বলে গেলেন? আমি বলদ? বেটা তুই বলদ, তোর বউ বলদ, তোর ছেলেমেয়েরাও হবে বলদ। রেগে মেগে বলতে শুরু করলাম আমি। বাহিরে থেকে মুখ একটু বাড়িয়ে বলল, কাব্য বলদ কি? আর এমনি এমনি বলেছি, তুমি নিজেই তো স্বীকার করলে তুমি বলদ। আমি ফেল ফেল করে তাকিয়ে থাকলাম কাব্যর দিকে। আজব, আমি কখন বললাম আমি বলদ? ভাবনার মাঝে বলে উঠল কাব্য, কি বুঝোনি তো? ওকে, আমি বুঝিয়ে দিচ্ছি। এক পা দু পা করে সামনে এগোতে এগোতে বলল কাব্য, সো মিসেস আহমেদ, আমার একমাত্র বউ কে? তুমি। আর তুমি এক্ষুনি কি বললে? আমার বউ বলদ, মানে দাঁড়ালো কি? সে ঘুরে ফিরে স্বীকার করলে তুমি একটা বলদ। আর দ্বিতীয় কথা, আমার ছেলে মেয়েরা আর যাই হোক তাদের মাম্মাদের মতো বলদ হবে না, হবে তাদের বাবাইয়ের মতো ইন্টেলিজেন্ট আর হ্যান্ডসাম, বুঝেছ? বলে ভাব নিয়ে নিজের কলার একটু টান দিয়ে 32 পাটির দাঁত বের করে হাসতে হাসতে চলে গেল কাব্য। এদিকে রাগে আমার সারা শরীর জ্বলে যাচ্ছে। মনে হচ্ছে সত্যি সত্যি খচ্চর বেটাকে উগান্ডায় পাঠিয়ে দেই। আর আগে গজ গজ করতে করতে নিচে নেমে এলাম আমি। নিচে নামার সাথে সাথেই সব রাগ মন খারাপ হাওয়া হয়ে গেল আমার। কারণ বাবাই আর ভাইয়া ডাইনিং টেবিলে বসে হাসাহাসি করছেন। ভাইয়ার পাশে চেয়ারে বসে আছেন কাব্য। ভাবটা এমন যেন ভাজা মাছটা উনি উল্টে খেতে জানেন না। মামুনি আর ভাবি হাসি মুখে খাবার পরিবেশন করছেন তাদের তিনজনকে। আরে স্নিগ্ধা মা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এখানে আয়, বলল বাবাই। কাব্যর দিক থেকে চোখ সরিয়ে হাসি মুখে তাকালাম বাবাইয়ের দিকে। দেখলাম বাবাইও হাসি মুখে তাকিয়ে আছেন আমার দিকে। মুচকি হেসে এগিয়ে গেলাম আমি। মামুনির পাশে গিয়ে দাঁড়াতেই মামুনি বলে উঠল, কিরে দাঁড়িয়ে রইলি কেন? নাস্তা করতে বস। আমি মাথা দুদিকে নাড়িয়ে বললাম, না মামুনি, আমি তোমার আর ভাবির সাথেই খাবো, বাবাইরা খেয়ে নিক না। মামুনি আমার গাল টেনে দিয়ে বললেন, পাগলি একটা। আমাদের কথার মাঝে বলে উঠল আদ্রবাইয়া, আমরা আমাদেরটা নিতে পারবো মা, তোমরাও বসে পড়ো নাস্তা করতে। ভাইয়ার কথা তালে তাল মিলিয়ে সবাই বলল, বাবাই, হ্যাঁ হ্যাঁ, আমরাও নিয়ে নিতে পারবো, তোমরা বসে পড়ো। তারপর মুচকি হেসে বসে গেলাম আমরাও সকলে নাস্তা করতে। সকালের নাস্তা করে কাব্য, বাবাই আর আদ্রবাইয়া বেরিয়ে গেছেন অফিসে। যদিও কাব্য আজকে শুধু সাইটটা দেখতে গেছেন, অফিসে জয়েন করবেন হয়তো কালকে থেকে। আমার আর কিছুই করার নেই আপাতত, তাই নিজের প্রাণপ্রিয় গল্পের বইটা নিয়ে বসে পড়লাম গল্প পড়তে। গল্প পড়ার মাঝেই কখন যে চোখটা লেগে এসেছিল আমি বুঝতে পারিনি। অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছে কাব্য। আজকে শুধু দেখতে গেছিল সাইটটা,
তাই কোনো কাজ ছিল না বলে তাড়াতাড়ি ফিরে এসেছে বাড়িতে। বাড়িতে ঢোকার সাথে সাথে গাড় ওদিক ওদিক ঘুরিয়ে খুঁজতে লাগলো স্নিগ্ধাকে। এমনি আবার গেলটা কোথায়? দেখছে না কেন কোথায় কোথায় গেল? আর রান্নাঘরের দিকে উকি মারল কাব্য। দেখলো ভাবি আর মা রান্না করছেন। কোনো রকম বাক্য ব্যয় না করে নিজের রুমের দিকে চলে গেল কাব্য। রুমের সামনে আসতে দেখলো রুমের দরজাটা হালকা করে বেড়ানো। দরজাটা আলতো হাতে ঠেলে ভিতরে ঢুকলো কাব্য। দেখলো স্নিগ্ধা বুকের উপর খোলা একটা বই নিয়ে ঘুমিয়ে আছে। মাথার এক অংশের চুল মুখে পড়ে এক পাশ ঢেকে গেছে। শাড়ুটা হাঁটুর একটু নিচ অব্দি আছে। এক হাতে বই ধরা আর এক হাতে পেটের উপর রাখা। অজানায় ঘরে চলে যাচ্ছে যেন কাব্য। এই অবুঝ মেয়েটা তার বউ ভাবলেই তার হাসি পায় কাব্যর। যে কিনে নিজের শাড়িও সামলে রাখতে পারে না, সে সামলে রাখবে কাব্যকে? হাস্যকর ব্যাপার। এখন তো মনে হচ্ছে বিয়েটা উল্টো কাব্যকে সামলে রাখতে হবে, তার এই পিচ্ছি বউটাকে। অজান্তেই এক সিলতে হাসি মুখে ফুটে উঠল কাব্যর মুখে। গলার টাইটে একটু ঢিলা করে আলমারি থেকে নিজের ব্লু কালারের একটা টি শার্ট ও ট্রাউজার নিয়ে স্নিগ্ধার দিকে একবার তাকিয়ে ঢুকে গেল ওয়াশরুমে। হঠাৎ করে ঘুম ভেঙে গেল স্নিগ্ধার। আড়মোড়া নিয়ে আস্তে আস্তে উঠে বসল। হঠাৎ করে চোখ গেল সোফার উপর বসে থাকা কাব্যর দিকে। দুটো চোখের রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল স্নিগ্ধার, কারণ কাব্য একইভাবে স্নিগ্ধার দিকে তাকিয়ে বসে আছে। ব্যাপার কি? এ ছেলে আবার এমন করে তাকিয়ে বসে আছে কেন? উল্টাপাল্টা কোনো মতলব আছে নাকি? বলে নিজের শাড়ি ঠিক করতে ব্যস্ত হয়ে গেল স্নিগ্ধা। শাড়ি ঠিক করে কাব্যর দিকে তাকিয়ে দেখলো ব্রু কুচকে তাকিয়ে আছে কাব্য। শেষ? এক ব্রু নাচিয়ে বলল কাব্য। থতমত খেয়ে গেলাম আমি। মানে? ব্রুজোড়া ঠিক করেই বলল কাব্য। এতক্ষণ যে ড্যামগুলো করছিলে, বলছিলে সেগুলো কি করা শেষ? দেখুন, উল্টাপাল্টা দোষ একদমই দিবেন না। আমি মোটেই ঢং করছিলাম না। শাড়ি ঠিক করা কি আবার ঢঙের মধ্যে পড়ে নাকি? চোখ মুখ কুচকে বললাম আমি। বিনা বাক্যে সোফা সারল কাব্য। আমার সামনে এসে দাঁড়িয়ে একটু ঝুঁকে গেল আমার মুখের উপর। আমিও পিছিয়ে গেলাম খানিকটা। বললাম, এই কী করছেনটা কি? দূরে সরে দাঁড়ান। আমার ভয় পাওয়াটা যেন মজাই পেল কাব্য। তাই আরেকটু কাছে এগিয়ে এসে বলল, লিসেন মিসেস আহমেদ, নিজের এই মাথা মোটা থেকে এসব আজগুবি কথা বাদ দাও, বুঝেছ? এইটুকু মাথায় ওসব বদবুদ্ধি নিয়ে ঘুরো তুমি? ছি। মাথাটা গরম হয়ে গেল আমার। কাব্যর বুকে আলতো করে ধাক্কা দিয়ে বললাম, এই সব সময় ছিছি করেন কেন? হ্যাঁ, যেন আমি নোংরা আবর্জনা, যে কারণে কাছে আসলে সবসময় আপনি ছিছি করেন। তুমি কি চাও আমি তোমার কাছে আসি মিসেস কাব্য? চোখ টিপ দিয়ে বলল কাব্য। কথাটা যেন তীরের মতো লাগলো আমার হৃদয়ে। কই, এই 2 দিন তো উনি আমায় মিসেস আহমেদ বলে ডেকেছেন, তখন তো এমন অনুভূতি হয়নি আমার। তাহলে মিসেস কাব্য বলায় কেন এমন অনুভূতি হচ্ছে? কি বলতে চাও? কাছে আসি? লজ্জায় মাথা নিচু করে নিলাম আমি। বুকের মধ্যে মনে হচ্ছে কেউ যেন আস্ত একটা ড্রাম বাজাচ্ছে। লজ্জায় হাঁসফাঁস করছি আমি। আর এই বেডার দেখো, লাজ লজ্জার কোনো নামগন্ধ নেই। মুচকি হেসে দূরে সরে গেল কাব্য। এইটুকু কাছে আসাতেই আপনি যদি লাল নীল বেগুনি হয়ে যান, তাহলে পুরোপুরি কাছে আসলে কি করবেন মিসেস আহমেদ? বাঁকা হেসে বলল কাব্য। এরপর থেকে মাথায় এসব উল্টাপাল্টা চিন্তা নিয়ে বসে থাকলে আরও বেশি করে লজ্জা দিতে বাধ্য হব। কিন্তু মিসেস আহমেদ, সো বি কেয়ারফুল, বলেই হাসতে হাসতে চলে গেল কাব্য। ছি, নির্লজ্জ বেড়া, কী সব বলে গেল! এতদিন তো আমি ওনাকে ভালোই ভাবতাম, কিন্তু না, উনি তো 1 নম্বরের নির্লজ্জ। বিদেশ থেকে থেকে এসব শিখে এসেছে এই ছেলে। ছি। সন্ধ্যা 6:50। বসার ঘরে বসে আড্ডা দিচ্ছি আমি, মামুনি আর ভাবি। উল্টো দিকে সোফায় বসে ল্যাপটপে কিছু করছেন কাব্য। বাবাই আর ভাইয়া এখনও অফিস থেকে ফেরেননি। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। মামুনি আর ভাবিকে বসতে বলে আমি নিজেই গেলাম দরজা খুলতে। দরজা খোলার সাথে সাথে এক সিলতে হাসি ফুটে উঠল আমার মুখে। আরে ভাইয়া, তুমি এসো এসো এসো, ভিতরে এসো। আমার গলার আওয়াজ পেয়ে ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো কাব্য। দেখলো হাসি মুখে দাঁড়িয়ে আছি আমি। আমার উল্টো দিকে হাসি মুখে দাঁড়িয়ে আছে একজন অচেনা ছেলে। ব্রু কুচকে জোড়া কুচকে এলো কাব্যর এই ছেলেকে দেখে। এই ছেলে আবার কে? কাব্যর ভাবনার মাঝে উঠে এলো মামুনি সহ ভাবি। আরে পিয়াস, তুমি? এসো এসো, ভিতরে এসো। কবে আসলে গ্রাম থেকে? হাসি মুখে ভিতরে ঢুকলো পিয়াস ভাইয়া। হাসি মুখে জবাব দিল, এই তো আন্টি, আজকে সকালে ফিরেছি গ্রাম থেকে। স্নিগ্ধার পড়াশোনায় ক্ষতি হচ্ছে দেখি আর গ্যাপ না দিয়ে আজকেই চলে আসলাম। সামনেই তো ওর টেস্ট এক্সাম, আর ও যা পাখিবাজ, আমি না আসলে তো বইয়ের ধারে কাছেও যাবে না। এই মেয়ে সেটা আমি ভালো করেই জানা আছে বলেই মিটিমিটি হাসতে শুরু করলো পিয়াস ভাইয়া। আসলে পিয়াস ভাইয়া হচ্ছে আমার প্রাইভেট টিচার। পিয়াস ভাইয়ের মা অসুস্থ থাকায় তাদের গ্রামের বাড়ি গিয়েছিল কিছুদিনের জন্য। স্যার বাদেও পিয়াস ভাইয়ার সাথে আমার সম্পর্কটা হচ্ছে একদম ভাই বোনের মতোই। তাই তো আমি তাকে ভাইয়া বলেই ডাকি। আমি একটু নাক মুখ ফুলিয়ে বললাম, মোটেই না ভাইয়া,
আমি মোটেই ফাঁকিবাজি করিনি। তুমি ছিলে না, কিন্তু আমি আমার পড়াগুলো ঠিকই সময় মতো কমপ্লিট করেছি। সাক্ষী মামুনি আর ভাবি আছে। ব্রুকুসকে মামুনি আর ভাবির দিকে তাকিয়ে বললাম, কি হলো, তোমরা কিছু বলো না কেন? আমি কি ফাঁকিবাজি করেছি মামুনি? হাসি মুখে জবাব দিল মামুনি, একদমই না পিয়াস। তোমার অবর্তমানে আমার মেয়ে কিন্তু নিজের পড়াশোনা ঠিকঠাকভাবে করেছে, একটুও ফাঁকিবাজি করেনি। আমাদের কথার মাঝে উঠে এলো কাব্য, মুখের ভাবখানা এমন যেন ওনাকে কেউ জোর করে করলো আর নিম পাতার জুস খাইয়ে একসাথে দিয়েছে। কাব্য এসে আমার পাশে দাঁড়ালো। আমি ওনাকে পাত্তা না দিয়ে ভাইয়ের সাথে কথা বলতে উদ্যত হলাম। মামনি কাব্য দিকে তাকিয়ে বলল, কাব্য, এটা হলো স্নিগ্ধার স্যার পিয়াস খান, আর পিয়াস ও হলো আমার ছোট ছেলে কাব্য। কাব্যর দিকে তাকিয়ে হাসি মুখে হাত বাড়িয়ে দিল পিয়াস ভাইয়া। নাইস টু মিট ইউ। অনিচ্ছা সত্ত্বেও হ্যান্ডশেক করলো কাব্য। নাইস টু মিট ইউ টু। পিয়াস ভাইয়ার দিকে তাকিয়ে বললাম, আমি ভাইয়া, তাহলে চলো আমার ঘরে। এবার যেন বিরক্ত হলো কাব্য, তাই দাঁতে দাঁত পিষে বলল, তোমার ঘর আবার কি? ওই ঘরে কি একা থাকো নাকি তুমি? অবাক হয়ে গেলাম আমি। এ ভেড় আবার হঠাৎ করে রাগ দেখাচ্ছ কেন? এর আবার কি হলো? পিয়াসকে সাথে নিয়ে স্টাডি রুমে চলে গেল স্নিগ্ধা। মূলত কাব্যর বলা কথাটা গায়ে লাগাতেই পিয়াসকে স্টাডি রুমে নিয়ে এসেছে স্নিগ্ধা। ভাইয়া তুমি এখানে বসো, আমি আমার রুম থেকে বইগুলো নিয়ে আসি। আলতো হেসে মাথা নাড়ালো পিয়াস। মুচকি হেসে বেরিয়ে গেল স্নিগ্ধা। স্নিগ্ধার চলে যাওয়ার দিকে তাকিয়ে একটা বই হাতে তুলে নিল ছেলেটি। যতক্ষণ না স্নিগ্ধা আসছে ততক্ষণ এই বইটাই তার সঙ্গী। নিজের মতো করে রুমে ঢুকলো স্নিগ্ধা। পরপর চোখ গেল বেডে বসে থাকা গুরুগম্ভীর কাব্যর দিকে, যার দৃষ্টি নিবদ্ধ মার্বেল বসানো ফ্লোরে। সেদিকে আর পাত্তা না দিয়ে নিজের মতো বই নিতে উদ্যত হলো স্নিগ্ধা। কারো পায়ের আওয়াজ পেয়ে ফ্লোর থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকালো কাব্য। চোখ আটকে গেল সামনে থাকা তার স্ত্রীর রামক রমণীর দিকে। কিন্তু এখন মোটেই প্রেম প্রেম পাচ্ছে না কাব্যর। মাথাটা জাস্ট ফেটে যাচ্ছে রাগে। তার বউ তাকে ছেড়ে অন্য পুরুষের সাথে কেন হেসে হেসে কথা বলবে? তার বউ শুধু তার সাথেই হেসে হেসে কথা বলবে, আর কারো সাথে নয়। ভাবনার মাঝে বেড ছেড়ে উঠা সোজা স্নিগ্ধার পিছনে গিয়ে দাঁড়ালো কাব্য। আর একটু হলে কাব্যর বলিষ্ঠ বুকটা স্নিগ্ধার পিঠ সুই সুই। সেদিকে কোনো খেয়াল নেই মেয়েটার। সে তো নিজের কাজেই ব্যস্ত। বড্ড বিরক্ত বোধ করলো কাব্য। ঠায় দাঁড়িয়ে রইল স্নিগ্ধার পিছনে। হুট করে পিছনে ঘুরতে কোনো এক শক্ত কিছুর সাথে ধুম করে বাড়ি খেল স্নিগ্ধা। বাপরে, এত জোরেই লেগেছে, মনে হচ্ছে যেন মাথাটাই ফেটে গেল। কিন্তু ধাক্কাটা খেলো কিসের সাথে সেটাই তো বুঝলো না। তার পিছনে পিলার আসলো কই থেকে, আজব তো। তারপর চোখ তুলে তাকালো মেয়েটা। তাকানোর সাথে সাথে চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। এই ছেলে তার পিছনে কি করছিল? মতলবটা কি এই ছেলেটার? এসব ভাবতে ভাবতে কাব্য থেকে চোখ সরিয়ে নিজের কাজে আবারও ব্যস্ত হলো স্নিগ্ধা। এবার যেন কাব্যর রগটা ফসিয়ে গেল চরম সীমায়। কাব্যকে পাশ কাটিয়ে নিজের বইগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো স্নিগ্ধা। হেঁচকা টানে স্নিগ্ধাকে নিজের বাহুতে এনে ফেললো কাব্য। সব বইগুলো ধপধপ করে পড়ে গেল নিচে। ধপ করে মাথায় আগুন জ্বলে উঠল। মেয়েটা পেয়েছে কি? এই ছেলে সব সময় হাত পা ধরে টানাটানি করে। দড়ি নাকি যে সবসময় এমন টানাটানি করে লম্বা করবে তাকে? এই সমস্যা কি? হাত ধরে টানলেন কেন? কি পেয়েছেনটা কি আপনি? যখন তখন অপমান করেন, এখন আবার টানাটানি শুরু করছেন। প্রবলেম কি আপনার? ব্রুকুসকে কথাগুলো বলল স্নিগ্ধা। দাঁতে দাঁত পিষে হিস হিস করে বলে উঠল কাব্য, ওই ছেলের সাথে অত হেসে হেসে কথা বলছিলে কেন তুমি? কারণটা কি? কুচকানো ব্রোজোড়া সোজা হয়ে এলো স্নিগ্ধার। পাল্টা প্রশ্ন করলো, কোন ছেলে? আহারে বাচ্চা তুমি, কোন ছেলের কথা বলছি মনে হয় বুঝতে পারছো না? যে ছেলেকে নিয়ে স্টাডি রুমে চলে গেলে ওই ছেলে। হাসছিলে কেন ওর সাথে তুমি এত? পিয়াস ভাইয়ের সাথে আমি হাসাহাসি করি বা গড়াগড়ি খাই, তাতে আপনার কি? হ্যাঁ, কই, আমার সাথে তো এত হেসে হেসে কথা বলো না। আমার সাথে যখন কথা বলো তখন তো মনে হয় বিশ্বের সব তেতো কথা তোমার মুখেই আছে। আর ওই ছেলের সাথে যখন কথা বলো মনে হয় মুখ থেকে তোমার মধু ঝরছে। স্নিগ্ধা বুঝলো মানুষটা জেলাস, তাই আরেকটু জেলাসি বাড়িয়ে দিতে বলল, কারণ আপনি একটা নিম পাতা, যাকে দেখলে মুখ থেকে অটোমেটিক তেতো কথাই বের হয়। আর পিয়াস ভাইয়া হচ্ছে মধুর ডিব্বা, যার সাথে কথা বললে মুখ থেকে অটোমেটিক মধু ঝরে ঝরে পড়ে। বুঝতে পেরেছেন মিস্টার করলা? রাগে যেন তরতর করে ভাড়ল কাব্যর। স্নিগ্ধার কোমর চেপে ধরে আরেকটু নিজের কাছে টেনে বলল, তুমি শুধু আর শুধুমাত্র এই কাব্য আহমেদ চৌধুরীর, বুঝেছ? তোমার জীবনটা আমার নামে লেখা হয়ে গেছে, আর আমার জীবনটা তোমার নামে। স্নিগ্ধা থমকালো, চমকালো এত জেলাসি মানুষটার ভিতরে। আচ্ছা, এটা কি শুধুই জেলাসি থেকে বলছে, নাকি ভালোবেসে বলেছে এই কথাগুলো? ফের নিজের ভাবনাতেই হাসি পেল স্নিগ্ধার। যে মানুষটা তাকে মাত্র কয়েকদিন ধরে চেনে, জানে তাকে জোর করে তার সাথে বিয়ে দেওয়া হয়েছে, সেই মানুষটা ভাসবে ভালো? হয়তো জেলাসি থেকে বলেছে কথাগুলো। হঠাৎ করে অন্য একটা ছেলেকে মেনে নিতে পারছে না মানুষটা,
তাই তো এত হিংসে। ওর ভাবনার মাঝে বলে উঠল কাব্য, ওই ছেলের আশেপাশেও তোমাকে না দেখি। তোমাকে পড়াতে এসেছে, পড়াবে, চলে যাবে। এত হাসাহাসি করার কি আছে এখানে? স্নিগ্ধা তাকালো কাব্যর দিকে, ফের নিজের কণ্ঠে তেজ মিশিয়ে বলল, ইহ, আপনি বললেই শুনতে হবে নাকি আমায়? দয়া করে আমি সুপার গ্লু দিয়ে পিয়াস ভাইয়ের পিঠের সাথে নিজের পিঠ লাগিয়ে রাখবো। কি করবেন আপনি? বাঁকা হাসলো কাব্য। পেয়ের বলল, তুমি ভাবতেও পারছো না কি করবো স্নিগ্ধা রানী। আর একবার যদি দেখি ওই ছেলের ধারে কাছেও তোমায়, তাহলেই বিষয়টা খুবই খারাপ আর দুঃখজনক হয়ে যাবে তোমার জন্য। সরি টু সে, বাট আমি এমন কিছু করতে বাধ্য হব যেটা করে তুমি নিজেই আমায় নিয়ে ভাবতে বাধ্য হও, বলে এক চোখ টিপ দিল কাব্য। ভয় পেল স্নিগ্ধা, তবুও সেটা কাব্যর সামনে আর প্রকাশ করে না। মুখে সে আগের মতো রাগ আনার চেষ্টা করে হালকা ধাক্কা দিল কাব্যর বুকে। আসছে আমার বীর পুরুষ, বললেই যেন আমি ভয় পেয়ে যাব। যা করার করে নিন আপনি, যান। আবারও ধাক্কা মারল স্নিগ্ধা। কাব্যর বুকে কিন্তু এক চুলো নড়াতে পারল না কাব্যকে। সরুন তো, বাহিরে যাব আমি, বলে নিচ থেকে নিজের বইগুলো তুলে বেরিয়ে গেল স্নিগ্ধা। সেদিকে তাকিয়ে বাঁকা হাসল কাব্য। চ্যালেঞ্জ করলে তো স্নিগ্ধা রানী, ওকে যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। চোখ মুখ ফুটে উঠল এক শয়তানি হাসি। সে এক দৌড়ে স্টাডি রুমের সামনে এসে থামলো স্নিগ্ধা। বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলো সমানে। বাবারে, কি ভয়ঙ্কর কথাবার্তা এই ছেলের। প্রথম দিন তো বেটাকে ভালোই ভেবেছিলাম, কিন্তু না, এই বেটা তো দেখি আস্ত একটা খবিশ বজ্জাত। কি যে সব কথা বলে। রাগে গজগজ করতে করতে স্টাডি রুমের ভিতরে ঢুকলো স্নিগ্ধাকে গজগজ করতে দেখে চিন্তিত হলো পিয়াস। তাই কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করে বসলো, কি হয়েছে স্নিগ্ধা, এমন রেগে আছিস কেন? আর বলো না, ওই বজ্জাত। এইটুকু বলেই থেমে গেল মেয়েটা। না কিছু না, আসলে একটা বই খুঁজে পাচ্ছিলাম না ভাইয়া, তাই বিরক্ত লাগছিল। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি। আমি তোকে এখানে পড়াতে এসেছি, নাস্তা করতে আসিনি স্নিগ্ধা। দিন দিন বড্ড ফাঁকিবাজ হয়ে যাচ্ছিস তুই। এবারে A+ না পেলে মার একটাও কিন্তু মাটিতে পড়বে না। রাগ মিশ্রিত কণ্ঠে বলল পিয়াস। সরি ভাইয়া, আর এমনটা হবে না। স্নিগ্ধার বাচ্চাদের মতো বলা কথাটাই হেসে ফেলল পিয়াস। হাসি একটু জোরে ছিল, যা ড্রয়িং রুমে বসে থাকা ব্যক্তিটার কান পর্যন্ত পৌঁছাতে বেশি আর সময় লাগলো না। হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে সে বসে রইল। আচ্ছা, আর সরি বলতে হবে না, আয় বস। পড়ানো শেষ করে স্টাডি রুম থেকে বেরিয়ে আসলো স্নিগ্ধ ও পিয়াস। ড্রয়িং রুমে বসা ছিল কাব্য সহ পরিবারের সবাই। কাব্য তাকালো এক পলক স্নিগ্ধার দিকে, একই সময়ে তাকালো স্নিগ্ধা নিজেও। তারপর চোখাচোখি হয়ে গেল দুজনের। তৎক্ষণাৎই চোখ সরিয়ে নিল স্নিগ্ধা। মনে মনে ভাবলো, কি যে ভয়ঙ্কর সাহনি রে বাবা। আরে পিয়ার যে অনেকদিন পর দেখা, কেমন আছো বাবা? হাসি মুখে বললেন অমর চৌধুরী, কাব্যর বাবা। এই তো ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? এই তো ভালোই আছি, আসো আসো বসো, একসাথে সবাই চা খাই। হাসি মুখে কাব্যর বাবার পাশে বসলো পিয়াস। স্নিগ্ধা মা, পিয়াসকে চা দে। হ্যাঁ দিচ্ছি বাবাই। আর চোখে কাব্যর দিকে তাকিয়ে কথাটা বলল স্নিগ্ধা। এদিকে কাব্য বেচারা তো রাগে পুষছে, পারছে না শুধু এই পিয়াস নামক হতচ্ছাড়াটার নাক পাঠাতে। তুই স্যারের মতো থাকবি, পড়াবি, চলে যাবি। তুই এত পীড়িত করবি কেন? আজব তো। আচ্ছা তোমরা আড্ডা দাও, আমি রুম থেকে আসছি, বলে নিজের রুমের দিকে চলে গেল স্নিগ্ধা। কিছুক্ষণ পরে কাব্য উঠে চলে গেল নিজের রুমে। রুমে ঢোকার সাথে সাথে দরজা লক করার আওয়াজ পেল স্নিগ্ধা। পিছন ঘুরে তাকালো তৎক্ষণাৎ, দেখলো কাব্য দরজায় লক করে দিয়ে ঠোঁটে শয়তানি হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা ঘাবড়ে গেল, ঘাবড়ানো কণ্ঠে বলল, কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন? বউয়ের সাথে রোমান্স করবো তাই, সোজা উত্তর কাব্যর। স্নিগ্ধা ভড়কে গেল। মানে 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 হলো, বলতে বলতে এগিয়ে আসতে শুরু করলো কাব্য। তৎক্ষণাৎে পেছাতে থাকলো স্নিগ্ধা। একটা সময়ের পর পিঠ ঠেকে গেল দেওয়ালে। সরতে চাইল স্নিগ্ধা, কাব্য দিল না। তাকে সরতে উল্টো নিজের বলিষ্ঠ হাত দুটো রাখলো স্নিগ্ধার দুপাশে। চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল মেয়েটা। তোমাকে না বলেছিলাম ওই ছেলের আশেপাশে না যেতে, কথা কানে যায় না তোমার, তাই না? উত্তর দাও না কেন, কথা বলো। এ মেয়ে, তাকাও আমার দিকে, তাকাও। দুদিকে মাথা নাড়ল স্নিগ্ধা, যার অর্থ সে তাকাবে না। তাকাতে বলছি না আমি, তাকাও জলদি, রাগী কণ্ঠে বলছে। ভয়ে ভয়ে তাকালো স্নিগ্ধা। দেখলো কাব্য নিষ্পলক চেয়ে আছে তার দিকে। কি দেখছেন এমন করে? চমকালো ছেলেটা। কই কিছু না তো। তোমাকে না বলেছিলাম ওই ছেলের সাথে বেশি না মিশতে? তাহলে স্টাডি রুম থেকে এত হাসাহাসির সাউন্ড আসছিল কেন? ওই আসলে নকলে করছো, সোজাসুজি বলো। আসলে তোমাকে না বলেছিলাম ওই ছেলের সাথে আবার মিশলে খুবই খারাপ হয়ে যাবে? শুনলে না তো আমার কথা, তাই না? সো নাও রেডি মিসেস কাব্য পানিশমেন্ট পাওয়ার জন্য। পানিশমেন্ট?
অবাক করা চাহনিতে বলছে, পানিশমেন্ট। আর পানিশমেন্টটা হলো এই যে বলেই ঠোঁট কামড়ে হাসলো কাব্য। কি? তোমাকে এই মুহূর্তে আমায় লিপ কিস করতে হবে। হোয়াট? ইয়েস মিসেস কাব্য। রেডি তুমি? দেখুন। হ্যাঁ দেখাও। নাকি দেখাতে চাও? কি অসভ্য! তোমার মাইন্ড এত খারাপ কেন মিসেস কাব্য? মানে মানে তুমি দেখার কথা বললে, তাই আমি বললাম কি দেখাতে চাও বলো। সে যাই হোক, শুনুন। শোনাশুনি পরে, আগে হবে কিসটা দাও। মিসেস কাব্য কাম ফার্স্ট বলে নিজের ঠোঁট এগিয়ে নিয়ে গেল স্নিগ্ধার দিকে। চোখ মুখ খিসে বলে উঠল স্নিগ্ধা, দেখুন আপনি যা ভাবছেন সেরকম কিছুই নয়। আসলে পিয়াস ভাইয়া আমাকে বোনের চোখে দেখে, আর আমিও তাকে ভাইয়ের চোখেই দেখি। আপনি যা ভাবছেন ওগুলো সব বল। একদমে কথাগুলো বলেই থামল স্নিগ্ধা। কাব্যর কোনো সাড়া শব্দ না পেয়ে চোখ খুলে তাকালো সে। দেখলো কাব্য তার দিকে তাকিয়ে বাঁকা হাসছে। আসছিল আমাকে জেলাস করাতে, বলদ একটা। একটু কাছে না আসতে সব গড়গড় করে বলে দিল। বিতুর ডিম। স্নিগ্ধার মাথায় ঘাটটা মেরে চলে গেল কাব্য। এদিকে স্নিগ্ধা কাব্যর ঘাটটা মারা জায়গায় হাত বোলাতে বোলাতে হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো কাব্য যাওয়ার দিকে। আনমনে আওড়াতে লাগলো ফের, বলদ আমার পতিদেব। দেখি সে চালাক। মুস্কি মুস্কি হাসছে স্নিগ্ধার মুখে। দেখতে দেখতে কেটে গেছে 1 মাস। এই 1 মাসে কাব্য যত রকমভাবে পেরেছে স্নিগ্ধাকে জ্বালিয়ে গেছে। স্নিগ্ধাও থেমে থাকেনি, সেও প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে। আজকে চৌধুরী বাড়িতে খুশির আমেজ। মিসেস চৌধুরী রান্নাঘরে ব্যস্ত নানান রকম পদ বানাতে, তাকে টুকটাক সাহায্য করছে মিষ্টি। এদিকে স্নিগ্ধা ব্যস্ত পুরো বাড়ি পরিপাটি করে সাজাতে। এত আয়োজনের একটাই কারণ, আজকে কাব্যর ছেলেবেলার বন্ধুরা আসছে কাব্যর সাথে দেখা করতে। কাব্য বিদেশ থেকে ফিরেছে জানতে পেরেই তারা মরিয়া হয়ে উঠেছে প্রিয় বন্ধুর সাথে দেখা করতে। কাব্যর বন্ধুদের বন্ধু বলা ভুল, পরিবারের সদস্য বলা বেশি চলে, কারণ ওরা চৌধুরী বাড়িতে আসলে এমন করেই থাকে যেন ওরা এই বাড়িরই ছেলে মেয়ে। কাব্যর ভাই বোন, কাব্যর বাবা মাও ওদের সেরকম করে ট্রিট করেন, যেন ওরা সবাই এই বাড়িরই ছেলে মেয়ে। ফোনে কথা বলতে বলতে ঘর থেকে বেরোলো কাব্য। ওর বন্ধুরা সব কতদূর পৌঁছেছে সেটা জানতেই কল করা। সেই মুহূর্তে স্নিগ্ধ বাহির থেকে কয়েক থোকা বকুল ফুল নিয়ে দরজা থেকে ঢুকলো। ফলস্বরূপ দুজনেই খেলো এক ধাক্কা। উফ মাগো, দিল রে আমার আমার টাকটাই ফাটিয়ে। এই কোন অন্ধর ঘরের অন্ধরে বলে সামনের দিকে তাকালো স্নিগ্ধা। দেখলো কাব্য ব্রুকুসকে দাঁড়িয়ে আছে। আমার আগে বোঝা উচিত ছিল, বিশ্ব অন্ধ আপনি ছাড়া আর কেউই হতে পারে না। এই মিয়া, দেখে চলতে পারেন না? খাম্বা একটা। ওয়েট ওয়েট, হোয়াট ডু ইউ মিন বাই খাম্বা? খাম্বা কাকে বলে তুমি? লে, এতক্ষণ তো জানতাম আপনি শুধু চোখেই দেখেন না, অন্ধ। কিন্তু না, এখন তো দেখছি আপনি কানেও কালা। আপনি খাম্বা বুঝেছেন? এই সারপুটিয়ে ডোরেমন, মুখ সামলে কথা বলো। কি? আমি সারপুটিয়ে ডোরেমন? অবশ্যই। আমি খাম্বা হলে তুমিও ডোরেমন। হেলতে দুলতে ধপাস ধপাস করে পড়ে যাও, আর এর সাথে ওর সাথে ধাক্কা খেতে থাকো শুধু। আমি ডোরেমন হলে আপনি ওগানটার শিম্পাঞ্জি, তাহলে তুমিও শিম্পাঞ্জিনি। 1 মিনিট, শিম্পাঞ্জিনি আবার কি? শিম্পাঞ্জির ফিমেল ভার্সন শিম্পাঞ্জিনি, যেটা তুমি। কাব্যর বাচ্চা, চেঁচিয়ে বলে উঠল স্নিগ্ধা। আমার এখনো বাচ্চা হয়নি, তবে তুমি চাইলে হতেই পারে। 1 চোখ টিপ দিয়ে বলল কাব্য। বরকে গেল স্নিগ্ধা। বেটা কি লেভেলের বজ্জাত হতে পারে। ওদের ঝগড়ার মাঝে রীতিমতো ছুটে এলো কাব্যের বাবা মা সহ মিষ্টি ও আদ্র। ওদের ঝগড়া দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো কিছুক্ষণ সবাই। হুঁশ আসতে সবাই বলে উঠল, কাব্যর মা, কি হচ্ছে এখানে? তোরা থামবি? দেখো না মামুনি, আমি বকুল ফুল নিয়ে আসছিলাম, আর এই অন্ধ বেড়া কি জোরে একটা ধাক্কা দিয়েছে। আমার মাথাটা মনে হয় ফেটেই গেছে। কাদো কাদো হয়ে মুখ করে বলছে। এই ডোরেমন, একদম মিথ্যে কথা বলবে না। আমি মারিনি, তুমি মেরেছ ধাক্কা। মোটেই না, আপনি মেরেছেন। না তুমি, আপনি, তুমি, আপনি। এই থামবি তোরা? আর একবার ঝগড়া করলেই খুন্তি দুজনের পিঠেই ভাঙবো, আমি বলে দিলাম। রেগে বলে উঠলেন মিসেস চৌধুরী। দুজনেই তখন চুপ হয়ে গেল, কিন্তু একে অপরের দিকে তাকিয়ে পড়ছে দুজনেই। এতক্ষণে মুখ খুললেন কাব্যর বাবা। আসলে সমস্যাটা হয়েছে কি, তোরা দুজনে ভেবে কেন ঝগড়া করছিলি? আমি কিছুই বলবো না, যাই বলি দোষ তো আমারই হবে। তোমাদের এই আদরের বৌমাকে জিজ্ঞেস করো কি হয়েছে। বেংসি কাটলো স্নিগ্ধে। হিংসা হয় নাকি আপনার? দেখো না বাবাই, আমি আসছিলাম, আর তোমার এই গুণদর ছেলে এত জোরে একটা ধাক্কা মেরেছে। মোটেই না, তুমি মেরেছ। থাম কাব্য, চোখ রাঙিয়ে বলল মিসেস চৌধুরী। স্নিগ্ধা না হয় ছোট মানুষ, তুই তো ছোট নোস, ওর সাথে এমনভাবে ঝগড়া কেন করছিস তুই? কিন্তু মা, আমি তো চুপ। আর একটা কথাও শুনতে চাইছি না এই বিষয়ে আমি। আচ্ছা মা, সত্যি করে বলো তো, আমি কি আসলেই তোমাদের ছেলে, নাকি আমায় ছোটোবেলায় হসপিটাল থেকে নিয়ে এসেছিলি? আরে আমি তো এটা তোকে সে ছোটোবেলা থেকে বলে আসছি।
বাবা মা তোকে ছোটবেলায় নর্দমার দ্বারে কুড়িয়ে পেয়েছিল, তুই তো বিশ্বাসই করিস না। দাঁত বের করে বলল আদ্র। আদ্রর কথায় পিক করে হেসে উঠল স্নিগ্ধা আর মিষ্টি। ভাইয়া চুপ থাকো, বাবির সামনে সব পাশ করে দিতে বাধ্য করিস না। কি পাশ করবে দেবজি? ব্রুকুসকে বলল মিষ্টি। জানো ভাবি? তৎক্ষণাৎই কাব্যর মুখ চেপে ধরল আদ্র। চুপ থাক ভাই আমার সুখের সংসারে আগুন লাগাস না ভুলভাল কিছু বলে। শয়তানদের মতোই হাসলো কাব্য। তৎক্ষণাৎই কাব্যর ফোন বেজে ওঠে। ওরা এসে গেছে সবাই। কাব্যসহ আদ্রও চলে গেল ওদেরকে এগিয়ে নিয়ে আসতে। কাব্যর বন্ধুরা চৌধুরী বাড়িতে আসার সাথে সাথেই পুরো বাড়ি মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে। মোট ওরা এসেছে 6 জন, 3 জন মেয়ে আর 3 জন ছেলে। রিমা, প্রীতি, তিয়াশা, দিদার, অয়ন, রাতুল। এদের মধ্যে অয়ন ও প্রীতি হাজব্যান্ড ওয়াইফ। রাতুল আর রিমারও প্রণয় চলছে স্কুল লাইফ থেকে। সামনেই তাদের বিয়ে। তিয়াশা এখনও সিঙ্গেল আর দিদার তার কথা বাদই দিলাম, সে এসব প্রেম প্রীতির বিষয়ে নেই। সে একটু খাদ্যরসিক মানুষ। আসার সাথে সাথে ডাইনিং টেবিলে সে বসে গেছে খেতে। খাচ্ছে আর সমানে কাব্যর মায়ের প্রশংসা করেই যাচ্ছে। উফ আন্টি, তোমার হাতের রান্না জাস্ট অসাম, জোস, মনে হচ্ছে এখানেই থেকে যাই সারা জীবন। উফ পেটুক, আর খাস না তো, সে কখন থেকে খেয়ে যাচ্ছিস, আমাদের জন্য একটু বাঁচিয়ে রাখিস, মজা করেই বলল প্রীতি। তুই চুপ থাক সুন্নি, আমার খাওয়ার দিকে তোর এত নজর কেন? হ্যাঁ, তোর ইচ্ছে হলে তুইও বসে পড় খেতে। মুখেটা চিবোতে চিবোতেই বলল দিদার। বিড়বিড় করে বলল অয়ন। এসব কি আর তার পছন্দ হবে? তার তো আমার মতো শান্তশিষ্ট ছেলেটার মাথা খাওয়ারই পছন্দ। প্রীতি না শুনলেও বাকি সবাই ঠিকই শুনেছে। জোরে জোরেই হেসে উঠল সবাই। ওদের দিকে ব্রু কুঁচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে, এমন হাসছিস কেন তোরা? ফের অয়নের দিকে তাকিয়ে বলল, ওরা এরকমভাবেই হাসছে কেন? বরকে গেলে অয়ন। এমনি যদি শুনে তাকে নিয়ে ওর বন্ধুদের সামনে মজা করেছে, তাহলে মাথার চুল আর অবশিষ্ট থাকবে না একটাও। ভেবে নিজের চুলে হাত বুলাল অয়ন। ফের দাঁত কেলিয়ে বলল, ওই দিদারের খাওয়া দেখে হাসছে সবাই। অয়নের কথা বলা ধরন দেখে ফিক করে হেসে দিল সবাই। পাশে কাব্য নিজের ট্রাউজারের পকেটে দুহাত ঢুকিয়ে হাসতে হাসতে কথা বলছে। ওদের হাসাহাসি করার মাঝে কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে হাসি মুখে জড়িয়ে ধরল কাব্যকে। মুহূর্তে পরিবেশ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা পরিবেশের মধ্যে বেশি এলো এক মেয়েলি কণ্ঠ। সারপ্রাইজ, হে বেবি। কাব্য, কেমন আছো তুমি? মেয়েটাকে নিজে থেকে সরিয়ে বলল কাব্য। লিজা, তুমি এখানে? তুমি বাংলাদেশে আসবে জানাওনি তো আমাকে? হ্যাঁ, জানাইনি, কারণ আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। কেমন লাগলো আমার সারপ্রাইজ? বলে আবারও জড়িয়ে ধরতে নিল কাব্যকে। 2 কদম পিছিয়ে গেল কাব্য। ফের বলল, বিহেভ ইউর সেলফ লিজা, এটা লন্ডন নয়, একটা বাংলাদেশ, তাই লিমিটে থাকো প্লিজ। ওহ কাম অন বেবি। কাব্য, আমিও জানি এটা বাংলাদেশ, তাতে কি হয়েছে? আমি কি তোমায় জড়িয়ে ধরতে পারবো না? না, পারো না। রাগ মিশ্রিত কণ্ঠস্বর কাব্যর। পারো না, কারণ এখানে আমার বাবা মা ভাই ভাবি আমার বন্ধুরা সবাই আছে। আর এটা লন্ডন না যে সবাই বিষয়টাকে নর্মালি নিবে। এটা বাংলাদেশ, এখানে ছেলেমেয়েরা চাইলেই একে অন্যকে জড়িয়ে ধরতে পারে না। তুমি বুঝেছ? আর তোমার সাথে আমার এমন কোনো সম্পর্ক নেই যে দেখলেই আমাকে জড়িয়ে ধরতে হবে তোমার। কাব্য, অমন করে কেন বলছো? আমরা তো বেস্ট ফ্রেন্ড, তাই না? সেই সুবাদে একটু তো জড়িয়ে ধরতেই পারি। এত কিছুর মধ্যে নীরব দর্শকের ভূমিকা পালন করছে স্নিগ্ধা। যদিও তার চোখে দোষটা কাব্যরই। নিশ্চয় মেয়েটার সাথে এই ছেলের কিছু ইটিস পিটিস আছে। তাই তো এই সাদা বান্ধবী আসার সাথে সাথেই একেবারে লাফিয়ে ঝাঁপিয়ে এই বেডার কোলে উঠতে বসেছে। যত সব ঢং। আমার আগেই বোঝা উচিত ছিল এই বেটার চরিত্রে সমস্যা আছে। লুচ্ছা একটা। নিজের ভাবনায় নিজেই মত্ত স্নিগ্ধার মতোই। বাড়ির আর সকল সদস্য স্তব্ধ হয়ে গিয়েছিল মেয়েটাকে দেখেই। বোঝা যাচ্ছে আদরের ঘরে দুলালি সে। গায়ে জামা কাপড় অর্ধেক নেই বললেই চলে। হাঁটুর উপরে একটা শর্ট স্কার্ট আর ক্রপ টপ পরে কি সুন্দর নাচতে নাচতে দাঁড়িয়ে আছে সবার সামনে। চিহ, লজ্জাও করে না। ফিসফিস করে বকবক করছে মিষ্টি। পাশ থেকে আদ্র পিসপিস করে বলল, কি পিসপিস করছো বউ? জোরে বলো, আমিও একটু শুনি। হুট, তাতেই তেতে গেল মিষ্টি। গরম চোখে আদ্রর দিকে তাকিয়ে বলল, তোমারও কি এমন কোনো স্পেশাল বান্ধবী আছে নাকি? বরকে গেল আদ্র। সি, এসব তুমি কি বলছো বউ? আমার জীবনে তুমি ছাড়া আর কেউ স্পেশাল নেই, সত্যি বলছি। ঢং বাদ দাও। এই শোনো, যদি তোমারও এমন কোনো স্পেশাল বান্ধবী থাকে না, তাহলে আগে তোমার ওই বান্ধবীর চুল ছিঁড়ব, তারপর তোমার টাকলা বানাবো, মনে রেখো কথাটা। গজগজ করতে করতে স্নিগ্ধার পাশে চলে গেল মিষ্টি। বেচারা আদ্র বিড়বিড় করছে আর বলছে, বাটের ভাই আমার দোষ করলো কে? আর বউয়ের কাছে দোলাই খেলো কে? গাধা একটা। তোকে কে বলেছে বিদেশে গিয়ে সাদা কাককে বান্ধবী বানাতে? দিল তো এখন পাস। তারপরেই আবার কাঁদো কাঁদো মুখে বলে উঠল, এবার আমার ভাইটার জন্যই কষ্ট লাগছে। বেচারা স্নিগ্ধা না জানি
ওর কি করে? স্নিগ্ধা তো মিষ্টির থেকেও ডেঞ্জারাস। এসবের মাঝে ভেসে আসলো কাব্যর মায়ের কণ্ঠ। মেয়েটা কে রে কাব্য? ভাবনায় সেদ পড়ল স্নিগ্ধারও। ব্রুকুসকে তাকিয়ে রইল কাব্যর দিকে উত্তরের আশায়। লন্ডনে আমরা একই ইউনিভার্সিটিতে পড়তাম মা, ক্লাসমেট ছিলাম। শুধু ক্লাসমেট ছিলাম কাব্য বেবি, লাজুক ভঙ্গিতেই বলল লিজা। ব্রুকোসকে তাকালো কাব্য সহ স্নিগ্ধা। এবার যেন স্নিগ্ধার সহ্যই হচ্ছে না এই মেয়েটাকে, সাথে কাব্যকেও। বেটা কত বড় বজ্জাত দেখেছ? ব্রুকোসকে জিজ্ঞেস করলো কাব্য। মানে তুমি কি বলতে চাইছো? মানে আমরা কি শুধু ক্লাসমেটে ছিলাম, নাকি আমরা তো সব থেকে ভালো বন্ধু ছিলাম, বেস্ট ফ্রেন্ড? তোমার মনে নেই ইউনিভার্সিটিতে সবাই ভাবতো তুমি আর আমি রিলেশন করি, আমরা কাপল। সবাই মুখে মুখে আমাদের নামই ছিল। সবাই আমাদের জুটিটাকে কত পছন্দ করত। এটা ভুল ধারণা তোমার, সাথে ইউনিভার্সিটির সকলেরও। তুমি বোধহয় ভুলে গেছো আমি সবার সামনে ক্লিয়ার করে দিয়েছিলাম আমরা শুধুমাত্র ক্লাসমেট, এর বাইরে কিছু না। আর বেস্ট ফ্রেন্ডের কথা বলছো, তাদেরকে তো আমি এখানে রেখে গিয়েছিলাম। ওদের জায়গাটা কেউ কখনো নিতে পারবে না, বুঝেছ? তারা আজকে আমাদের বাড়িতেও উপস্থিত আছে। বলেই রিমা, প্রীতি, তিয়াশা, অয়ন, দিদার রাতুলের দিকে আঙ্গুল তাক করলো কাব্য। ওই যে দেখেছ, ওখানে ওই 6 জন, ওরাই হলো আমার বেস্ট ফ্রেন্ড, আমার কলিজার আরেকটা অংশ। ওদের জায়গাটা কখনোই কেউ নিতে পারবে না। লিজা ওদের 6 জনের দিকে তাকিয়ে দেখল। ওরা দাঁত কেলিয়ে তাকিয়ে আছে কাব্যর দিকে। চোখে মুখে খুশির চাপ স্পষ্ট। রাগেই অপমানে শরীর জ্বলে উঠল রিজার। ফের বলল কাব্য, আরেকটা কথা, আমাকে ইনফর্ম না করে আমার বাড়িতে এসো না লিজা, এটা ভালো দেখায় না। আর আমরা নিজেরাও প্রস্তুত না থাকতে পারি, আসার আগে আমাকে ইনফর্ম করে দিবে, ঠিক আছে? এই মেয়েটাকে কাব্য কোনো কালেই পছন্দ করে না। গায়ে পড়া মেয়ে, একটা ইউনিভার্সিটি তো ও সবাইকে বলে বেড়াতো ওরা কাপল। এটা জানার পর থেকে কাব্য আরোই পছন্দ করে না ওকে। কাব্যর দিকে তাকিয়ে বলল, আই এম সরি কাব্য, আমি বুঝতে পারিনি তুমি এমনভাবে রিয়েক্ট করবে। জানলে আমি কখনোই আসতাম না। ইটস ওকে, এসেছো যখন খাওয়া দাওয়া করে যেও কেমন? ভাবি খেতে দাও, খিদে পেয়েছে। কিরে তোরা এমনভাবে দাঁড়িয়ে আছিস কেন? খেতে বস। দিদার কাটার নাটক করে বলল, দোস্ত তুই আমাদের এত ভালোবাসিস জানতাম না তো। এই আনন্দের দিনে আমি আরও 2টো রোস্ট বেশি খাবো, ঠিক আছে? দিদারের কথাই হেসে উঠল সবাই। একে একে সবাই টেবিলে বসে গেল। স্নিগ্ধার মিষ্টি ওদেরকে খাওয়ার সার্ভ করতে গেল। কাব্যর মা লিজার কাছে গিয়ে বলল, চলো মা, লাঞ্চ করে নিবে। লিজা তাকালো কাব্যর মায়ের দিকে। রাগে খালি পড়ছে না এখানে সব কিছু সে ভেঙে চুরমার করে দিতে। না চাইতেও মুখে জোরপূর্বক হাসি নিয়ে বলল, না আন্টি, আজ বরং যাই, আরেকদিন আসবো না হয়। আজ আমার তাড়া আছে বলে কাব্যর মাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। কাব্যর মা সেদিকে একবার তাকিয়ে চলে গেল ডাইনিংয়ের টেবিলের দিকে। এমনিতেও মেয়েটাকে কাব্যর মায়ের একটু পছন্দ হয়নি। গিয়েছে ভালোই হয়েছে। হাসি, মজা, খুনসুটি সব মিলিয়ে কেটে গেছে আজকের দিনটা। অয়ন, রিমা, তিয়াশা, রাতুল, দিদার, প্রীতি ওরা রাতের ডিনার করে চলে গেছে। সবাই থাকতে বললেও থাকেনি কেউ। তবে এসব কিছুর মধ্যেই একটা খারাপ জিনিস হয়েছে। সেটা হলো স্নিগ্ধা কাব্যকে পুরোপুরিভাবে ইগনোর করেছে। কাব্য বুঝতে পারলো, কিছু বলেনি। সারাদিন সবাই ছিল দেখে। রাত 10টা 40, খাওয়া দাওয়া করে আড্ডায় ব্যস্ত হয়েছিল বড় ভাই আর বাবার সাথে কাব্য। স্নিগ্ধা উপরে চলে এসেছে অনেক আগেই। কাব্য রুমে ঢুকে দেখলো স্নিগ্ধা বিছানা ঠিক করছে বলা ভুল হবে, রীতিমতো বালিশ কাঁথা ছড়াছড়ি করছে। আর কি যেন বিড়বিড় করছে। কাব্য ভালো করে বুঝতে পারছে স্নিগ্ধার কাউকে না কাব্যকেই গালি দিচ্ছে। দরজায় পিঠ লাগিয়ে নিজের ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে কাব্য। হঠাৎ করে বলে উঠল, বালিশগুলোর উপর এমন নির্যাতন করছো কেন? বেচারাগুলো কষ্ট পাবে তো। ব্রুকুসকে তাকালো স্নিগ্ধা। কাব্যর পানে ফের মুখ ঘুরিয়ে নিল, কিছু না বলেই। কাব্য ভালোই বুঝতে পারছে এটা জ্বর আসার আগের পূর্বাভাস। আজকে তার বউ খেপেছে। কাব্যর কথার কোনো পাত্তা না দিয়ে স্নিগ্ধা আবারও বালিশগুলো ঠিক করতে লাগলো। স্নিগ্ধা আরেকটু রাগিয়ে দিতে কাব্য ফের বলে উঠল, ইস রে বেশারি বালিশা, তোদের উপর কি নির্যাতনটাই না করা হচ্ছে? এখন আমার কষ্ট লাগছে। দুঃখী দুঃখী ভাব করে বলল। রাগ আবার তর করে বেড়ে গেল স্নিগ্ধার। তেড়ে এসে কাব্যর মুখোমুখি দাঁড়িয়ে বলল, আমি বালিশ নিয়ে ছড়াছড়ি করি, ছিঁড়ে ফেলি বা বালিশ নিয়ে গড়াগড়ি খাই, তাতে আপনার কি? আমার অনেক কিছুই। ব্রুকুসকে তাকালো স্নিগ্ধা। অবশ্যই আমার অনেক কিছু। ঘর আমার, বিছানা আমার, বালিশ আমার, এ ঘরের যাবতীয় জিনিস আমার, আর সামনে দাঁড়িয়ে থাকা এ রাগী পরীটাও আমার। বাদবাকি কথাগুলো জোরে বললেও শেষের কথাটা বিড়বিড় করে বলল কাব্য। কারণ এই খেপি শুনতে পেলে কাব্যকে আর আস্ত রাখবে না। ও, তার মানে আপনি এখন এই ঘরে থাকার জন্য খোটা দিচ্ছেন, তাই তো? রেগে মেগে বলে উঠল স্নিগ্ধা।
বরকে গেল কাব্য। সে তো মজা করে বলছিল, আর এ মেয়ে কী ধরে যে বসে আছে, মানে কি বলছো তুমি? এসব আবার করা অবাক করা কণ্ঠ কাব্যর। বুঝি বুঝি, আমি সবই বুঝি নাকি? ঠিকই জানি আপনার প্ল্যান কি। কী প্ল্যান আমার? কৌতূহল চাউনিতে কাব্যর। আপনি চাইছেন আমাকে এই ঘর থেকে বের করে দিয়ে আপনারও নেকি ষষ্ঠী জিএফকে ঘরে ঢোকাবেন, তাই তো? হতভম্ব হয়ে গেল কাব্য। তো জিএফ আবার আসলো কোথা থেকে? এসব কি বলছে মেয়েটা? আমার জিএফ আসলো কোথা থেকে? আহা গো নিকু ফুসু, আমার জানেন না তাই না? না জানি না, তুমিই বলো। বলবো না। আপনি জানেন আপনার জিএফকে? বলছি তো আমি জানি না, তুমি বলো। রাগ উঠাবে না কিন্তু আমার। কেন? ও যে সকালে যে ঢঙ্গি এসেছিল তার কথা বলছি। ওই হাফ প্যান্ট পরে বলে আবারও মুখ ভেংসালো স্নিগ্ধা। কাব্য এতক্ষণে বুঝতে পারল স্নিগ্ধার রাগের কারণটা কি। লিজাকে নিয়ে সে জেলাস হচ্ছে। স্নিগ্ধা ভেবে মনে মনে হাসল কাব্য। ও আচ্ছা, তুমি লিজার কথা বলছো, এখন বুঝলাম। ঠিকই বলেছ, ও আমার জিএফ। তোমার সাথে বিয়ে না হলে আমি কিন্তু ওকেই বিয়ে করতাম। রাগে জ্বলে যাচ্ছে স্নিগ্ধার শরীর, মন দুটোই, চোখগুলো ছলছল করে উঠল তার। কাব্য বেশ মজা পাচ্ছে স্নিগ্ধার এই অবস্থা দেখে, তাই আরেকটু রাগিয়ে দিতে বলল, তবে আরেকটা উপায় আছে কিন্তু। আর চোখে তাকালো স্নিগ্ধার দিকে, দেখলো চোখ মুখ ছলছল করছে, এক্ষুনি কেঁদে দিবে এমন একটা হাবভাব। কাব্বা আরেকটু স্নিগ্ধার কাছে ঝুঁকে গিয়ে ফিসফিস করে বলল, কি বলবো নাকি উপায়টা? দু কদম পিছিয়ে গেল স্নিগ্ধা, তারপর কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ঠিক আছে, থাকবো না আমি আর এই ঘরে, চলে যাব আমি, আপনাকেও থাকতে হবে না আমার সাথে, আপনি থাকুন আপনার জিএফকে নিয়ে। বলতে বলতে ঘর থেকে বেরোতে উদ্যত হলো স্নিগ্ধা। পিছন থেকে স্নিগ্ধার হাত টেনে ধরল কাব্য। স্নিগ্ধা হাত মুচড়ামুচড়ি করতে ব্যস্ত। কাব্য টান দিয়ে স্নিগ্ধাকে নিজের বুকের ওপর ফেলল। স্নিগ্ধা মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। কাব্য স্নিগ্ধার কোমরে আরেকটু টান দিয়ে নিজের কাছে আনলো, ফের কানের কাছে মুখ নিয়ে বলল, আপনি কি জেলাস ফিল করছেন মিসেস কাব্য? স্নিগ্ধা কিছু না বলে চুপ করেই রইল। কাব্য স্নিগ্ধাকে আরেকটু নিজের কাছে নিয়ে এসে বলল, শোনো মেয়ে, অবিবাহিত থাকাকালীনও কোনো মেয়ের দিকে তাকায়নি, আর সেখানে আমি তো এখন বিবাহিত। ভাবলে কি করে আমার এত সুন্দর একটা বউ রেখে অন্য মেয়েদের দিকে তাকাবো আমি? যেখানে একটা ধানি লঙ্কাকেই সামলাতে হিমশিম খাচ্ছি, সেখানে আরেকটা ভাই রে ভাই, এত শক্তি আমার নেই। মুচকি হেসে বলছে কাব্য। স্নিগ্ধের আবার একটু লজ্জা লজ্জা লাগছে। সিসি, নতুন ভোর, নতুন দিনের সূচনা। জানালার ফাঁক থেকে হালকা রোদ মুখে এসে পড়তে ঘুম ভেঙে গেল কাব্যর। বুকের উপর ভারী কিছু অনুভব করলো। সে মাথাটা একটু তুলে দেখলো তার বুকের উপর শুয়ে আছে এক শুভ্র মায়াপরী। কি নিষ্পাপ তার মুখখানি, একেবারে ইনোসেন্ট একটা বাচ্চা মনে হচ্ছে। কে বলবে এই মেয়ে জেগে থাকলে পুরো বাড়ি মাথায় তুলে রাখে, আর এই মেয়েটা একমাত্র তার, শুধুমাত্র তার অর্ধাঙ্গিনী। আলতো হাতে জড়িয়ে ধরল, পরপরই আবার ছেড়ে দিল কাব্য। এ মেয়ে যা ডেঞ্জারাস, কাব্য জড়িয়ে ধরেছে জানতে পারলে সুনামি বইয়ে ফেলবে তার উপর দিয়ে। স্নিগ্ধাকে আলতো করে বালিশে শুইয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল কাব্য। ঘুম ভেঙে গেল স্নিগ্ধার, আড়মোড়া ভেঙে উঠতে বসলো, নিজেকে আবিষ্কার করলো বিছানায়। হঠাৎ করে লজ্জারা এসে হানা দিল তাকে। কালকে কাব্যর সাথে ঝগড়া করতে করতে কখন যে বিছানাতেই ঘুমিয়ে পড়েছে জানে না। এদিক ওদিক তাকিয়ে কাব্যকে খুঁজলো স্নিগ্ধা, দেখলো কাব্য পুরো রুমে কোথাও নেই। রুমের দরজায় লক খোলা, মানে কাব্য অনেক আগেই উঠে নিচে চলে গেছে। তারপর ঘড়ির দিকে তাকালো স্নিগ্ধা, 8:50 বেজে গেছে। বাপরে, কত দেরি হয়ে গেল। সবাই কি ভাববে? সবাই তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকে গেল স্নিগ্ধা। সবাই মাত্রই নাস্তা করতে বসেছিল, খাওয়ার মাঝে উপর থেকে ধাম করে কিছু একটা পড়ার শব্দে চমকে উঠল সবাই। হন্তদন্ত হয়ে ছুটল সেদিকে। উপরে আসা মাত্রই সবার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। পরপরে হু হা করে হেসে উঠল কাব্য। কাব্যর হাসি দেখে বাকিরাও হেসে দিল পিক করে। থাম তোরা, চিল্লিয়ে উঠল কাব্যর মা। মেয়েটা এখানে পড়ে গেছে, কোথায় লেগেছে কি লাগেনি সেটা জিজ্ঞেস না করে তোরা এখানে 32 পাটি দাঁত বের করে হাসছিস সবাই। স্নিগ্ধা মা, পড়লে কি করে তুই? স্নিগ্ধাকে ফ্লোর থেকে তুলতে তুলতে ব্যথা পেয়েছিস কোথাও? চিন্তিত সুরে বললেন মিসেস চৌধুরী। স্নিগ্ধা ঠিক হয়ে দাঁড়িয়ে ফের ক্যাবলা কান্তর মতো একটা হাসি দিয়ে বলল, হে, আমার লাগেনি তো মামনি। পড়লে কি করে তুমি? ব্রো কুসকে স্নিগ্ধাকে প্রশ্ন করলো কাব্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, পড়লে কি করে তুই? চিন্তিত কণ্ঠস্বর মিষ্টিরও। আসলে ভাবি হয়েছে কি, এই পর্দাটায় বেঁধে পড়ে গেছি। মাথা চুলকাতে চুলকাতে উত্তর করলো স্নিগ্ধা। আসল কথা হলো স্নিগ্ধা কাব্যর ভাবনায় এতই মত্ত ছিল যে দরজার পর্দা ধরে বাদরের মতো জ্বলতে জ্বলতে এক সময় পর্দা ছেড়েই পড়ে গেছে। এমনি এমনি তো তোমায় বলদ বলি না আমি। আহ কাব্য, কি হচ্ছেটা কি? মেয়েটা আমার এমনিতেই পড়ে গেছে, ব্যথা পেয়েছে,
সত্যি করে বল মা, ব্যথা পাসনি তো? না মামুনি, আমার একটুও লাগেনি সত্যি। আচ্ছা নিচে আয় খেতে, চলো তোমরাও। পড়লে কি করে তুমি? বললাম তো পর্দায় বেঁধে পড়ে গেছি। তুমি বলবে আর আমিও বিশ্বাস করব? হাউ পানি। মিসেস কাব্য, আপনাকে আমার ভালো করে চেনা হয়ে গেছে। পেটে পেটে যে কত শয়তানি আপনার। সত্যি সত্যি বলো তো কীভাবে পড়লে? আজব তো, সত্যি কথাই তো বলছি। আমি আবার আপনি না বিশ্বাস করলে আমার কিছুই করার নেই। জানতো এখান থেকে। স্নিগ্ধার দিকে কিছুক্ষণ কপাল কুঁচকে তাকিয়ে ফের নিজের 2 ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে হেলতে তুলতেই চলে গেল কাব্য। কাব্য যাওয়ার দিকে তাকিয়ে বড় করে একটা দম নিল স্নিগ্ধা। এই খচ্চর বেটা আজকে সত্যিটা জানলে পসানি দিয়ে দিয়ে শেষ করে দিত আমাকে। বাপরে। আস্তে আস্তে নাস্তা করার জন্য নেমে আসলো স্নিগ্ধা। তখন সবার সামনে ব্যথা পায়নি বললেও পায়ে ঠিকই ব্যথা পেয়েছে। চুপচাপে খেতে বসলো এসে। কাব্য ঠিকই খেয়াল করেছে স্নিগ্ধা কেমন যেন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছে। তবুও সেদিকে পাত্তা না দিয়ে নিজের খাওয়ায় মনোযোগ করলো সে। সকালে নাস্তা শেষ করে স্নিগ্ধার আগেই নিজের রুমে চলে এসেছে কাব্য। কিছু কাজ আছে সেগুলোই সম্পূর্ণ করবে। আজকে আর অফিসে যাবে না বলেই ঠিক করেছে, বাড়িতেই থাকবে। খেয়ে দিয়ে স্নিগ্ধা আস্তে ধীরে ফিরে আসলো নিজের ঘরে। দেখলো কাব্য সোফায় বসে সম্পূর্ণ মনোযোগ দিয়ে রেখেছে ল্যাপটপের স্ক্রিনের উপর। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। কাব্য থেকে চোখ সরিয়ে বেডে এসে বসলো স্নিগ্ধা। আস্তে আস্তে ব্যথাটা মাথা ছাড়া উঠেছে যেন। ব্যথা কি বেশি পেয়েছ তখন? ভরকে গেল স্নিগ্ধা। বরকানো দৃষ্টিতে তাকিয়ে রইল কাব্যর দিকে। কপাল কুঁচকে এলো কাব্যর। কি হলো, শুনতে পারছো না মেয়ে? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আমার ষাঁড়ের মতো চিল্লাচ্ছেন কেন? আপনার কি মনে হয় আমি কানে কম শুনি? আজব তো। এই, তোমার ফাও কথা রাখো। ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই আপাতত। তার মানে কি বলতে চাইছেন আপনি? আমি সবসময় ঝগড়া করি? রাগী সুরে বলল স্নিগ্ধা। সন্দেহ আছে কোনো? ভাবলেশহীনভাবে জবাব দিল কাব্য। আমি চুপ বলার মাঝে মুখে আঙ্গুল দিয়ে থামিয়ে দিল স্নিগ্ধাকে। তুমি বড্ড বেশি কথা বলো। যা জিজ্ঞেস করছি তার সোজা উত্তর দাও। কি? তখন কি ব্যথা অনেক বেশি পেয়েছ? বললাম না তখন ব্যথাই লাগেনি। আমার আবার জিজ্ঞেস করছেন কেন? তুমি কি আমায় বোকা পেয়েছ? বলবে আর আমি বিশ্বাস করব? তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাসছিল কে শুনি? কখন? এদিক ওদিক তাকাতে তাকাতে বলল স্নিগ্ধা, যেন চুরি করতে গিয়ে সে ধরা পড়ে গেছে। যাই হোক, আমার ভালো করে বোঝা হয়ে গেছে। তুমি ব্যথা পেয়েছো কি পাওনি। চুপচাপ বসে থাকো এখানে, আমি আসছি। আর খবরদার, এ ব্যথা না পা নিয়ে তুমি যদি নড়েছ তাহলে কিন্তু তোমার খবর আছে। স্নিগ্ধার মনে হলো কাব্য যেন শান্ত কণ্ঠে ধমক দিল তাকে, তাই বেশি আর সাহস না দেখিয়ে সেখানেই বসে থাকলো। কিছুক্ষণ পর ফিরে এলো কাব্য, হাতে তার ব্যথার স্প্রে। ওদিকে খেয়াল করে এক লাফে মেরে উঠল স্নিগ্ধা। ভরকে গেল কাব্য নিজেও। কি হলো? ওখানে উঠে গেলে কেন? নামো ওখান থেকে। একটা স্প্রে করে দিলে ব্যথা কমে যাবে। না না, আমি নামবো না। আমার পায়ে ব্যথা সেরে গেছে, আমি ওই স্প্রে লাগাবো না। এই যে দেখুন না, আমার পা পুরো সেরে গেছে। এদিক ওদিক পা ঘোরাতে ঘোরাতে বলল স্নিগ্ধা। বাচ্চামি বাদ দাও স্নিগ্ধা, নেমে এসো বলছি, জলদি। না আমি নামবো না, ওই স্প্রে লাগালে আমি অক্কা পাবো। তুমি নামবে নাকি আমি উঠবো? আমি উঠলে কিন্তু তোমার খবর আছে। শুনুন না, আপনি তো আমার ভালো বর, ভালো স্বামী। আপনার একটা মাত্র ছোটোখাটো বউকে কষ্ট দিতে পারবেন আপনি? কাঁদো কাঁদো মুখ করে বলছে। এইসব কথায় আমি আর বলছি না, নেমে এসো চুপচাপ। তোমার থেকে তো একটা 5 বছরের বাচ্চাও অনেক সাহসী। তাহলে ওই বাচ্চাকে গিয়ে স্প্রে মারুন না, যান। আমি লাগাবো না কিন্তু। স্নিগ্ধা, রাগ উঠিও না কিন্তু। নামবে কিনা বলো। এমন করেন কেন? হ্যাঁ, ব্যথা কমে গেছে তো দেখুন। আবারও পা এদিক ওদিক ঘোরাতে শুরু করলো। এবার আর শেষ রক্ষা হলো না। আবারও ব্যথা পেল। মৃদু আর্তনাদ করে বসে পড়লো পা ধরেই। বেশ হয়েছে, ভালো কথা শোনার মেয়ে তো তুমি না। এখন ঠিকই হয়েছে। আবারও ব্যথা পেয়ে শান্তিরাঙ্গী কণ্ঠস্বর কাব্যর। সরি, দেখি পা দেখাও, কোথায় লেগেছে দেখি। শুনুন না, এটা দিলে অনেক জলে, আমি এটা পায়ে দিব না। কিছু হবে না, আমি আছি না। আমার উপর বিশ্বাস নেই তোমার? তুমি কিছুতে কষ্ট পেতে পারো জেনে শুনে কি সেই কাজটা আমি করতে পারি? এবার যেন কিছুটা শান্ত হলো স্নিগ্ধা। পাটা এগিয়ে দিল কাব্যর দিকে। আলতো হাতে পা ধরতে চোখ মুখ খিচে বন্ধ করলো স্নিগ্ধা। আর এক হাত দিয়ে টেনে ধরলো কাব্যর বুকের কাছে টি শার্টটা। মৃদু হেসে স্প্রে করতে শুরু করলো কাব্য। নাও ডান, এবার আপনি চোখ খুলতে পারেন মহারানী। হয়ে গেছে? পুরোপুরি হয়ে গেছে। বাই দ্য ওয়ে, তুমি এত ভীতু আগে তো জানা ছিল না। আমি তো জানতাম তুমি অনেক সাহসী। তাচ্ছিল্য করা কণ্ঠস্বর কাব্যর। কিছুক্ষণ চুপচাপ ব্রু কুঁচকে থাকলো স্নিগ্ধা। কি বলতে চাইছেন আপনি? মানে এই যে স্প্রে করতে গিয়ে তুমি যা লাফালাফি করলে, এতেই তো ক্লিয়ার তুমি কতটা ভীতু। স্নিগ্ধার দিক থেকে কোনো উত্তর না পেয়ে ফের বলল কাব্য। সো মিসেস কাব্য,
তুমি যে আমার সামনে এত সাহসী সেজে থাকো, এখন তো ধরা পড়ে গেলে। তুমি আসলে একটা ভীতু। এবার কি হবে? একব্রু উসিয়ে বলল কাব্য। এতক্ষণ স্নিগ্ধা পণ করেছিল যাই হয়ে যাক, এ ছেলের সাথে কথাই বলবে না সে, মুখে কুলু পিঠে বসে থাকবে, কথা বললে নিজেই ফেসে যাবে। কিন্তু না, আর সহ্য করা গেল না। এ ছেলে হাত পা ধুয়ে লেগেছে তাকে অপমান করতে। কি বলতে চাইছেন আপনি? হ্যাঁ, আমি ভীতু? মোটেই না, আমি ভীতু না। আমি যথেষ্ট সাহসী, বুঝতে পেরেছেন? আপনি জানেন আমি একা রুমে বসে বসে কাঞ্চনা মুভিটা দেখতে পারি। একটু ভাব নিয়ে বলল স্নিগ্ধা। হুহা করে হাসতে শুরু করলো কাব্য। হাসতে হাসতে একবার এদিক যাচ্ছে তো আবার ওদিক যাচ্ছে। হাসছেন কেন আপনি? আজব তো, হাসির মতো আমি কি বলেছি? কাব্য হাসতে হাসতে উত্তর করলো, এতদিন আমি তোমায় ভাবতাম তুমি একটা বলদ, তারপর জানলাম তুমি একটা ভীতু। কিন্তু না, আসল কথা হলো তুমি একটা বাচ্চা। আবারও হাসতে হাসতে গড়াগড়ি খেতে শুরু করলো কাব্য। এবার স্নিগ্ধার রাগটা পৌঁছিয়ে গেল চরম পর্যায়ে। ওসব মায়ের ব্যথা বলে নামলো বেড থেকে। চুপ করবেন আপনি, নয়তো কিন্তু আমি আপনার নাকটাই ফাটিয়ে দিব, রাগে পুষতে পুষতে বলল স্নিগ্ধা। কাব্য কিছুক্ষণ তাকালো স্নিগ্ধার দিকে, ফের হাসতে হাসতে এগিয়ে এলো। বলে ওলে বাবুটা রাগ করেছে। কাঁদে না বাবুটা, আমি তোমায় লজেন্স কিনে দিব, স্নিগ্ধার কাল টিপে দিয়ে বলল কাব্য। আর রাগে চটে স্নিগ্ধা এক ধাক্কা দিল কাব্যকে। ধাক্কাটা বেশ জোরে হওয়ায় কাব্য ছিটপটাং হয়ে শুয়ে পড়ল বিছানায়। শুধু একা না, নিজের সাথে সাথে কাব্য স্নিগ্ধাকে নিয়েই পড়েছে। স্নিগ্ধা যখন কাব্যকে ধাক্কাটা দিয়েছিল, বাসার আশায় কাব্য স্নিগ্ধাকে ধরতে গিয়েছিল। ফলস্বরূপ দুজনেই ছিটপটাং। আহ মাগো, কোমরটা ভেঙে গেল আমার। এটা মানুষ নাকি হাতি? চুপ ইডিয়েট, চিল্লাচ্ছ কেন? এমনভাবে বাহিরের লোকজন শুনলে কি ভাববে? কি ভাববে? ব্রু কুচকে জিজ্ঞেস করলো স্নিগ্ধা। আশ্চর্য, বাচ্চা নাকি তুমি যে কি ভাববে বুঝতে পারছো না? সাদে কি আর আমি তোমায় বলদ বলি? আজব তো, আমি পড়ে গেছি, আমার লেগেছে, আমি চিল্লাবো না? সেটা তুমি জানো, আর আমি জানি আমরা পড়ে গেছি, কিন্তু বাহিরের মানুষজন তো আর সেটা জানে না। স্নিগ্ধা আবার বুঝতে পারলো কাব্য কি বলতে চাইছে। চোখ মার্বেল বলের মতো বড় বড় করে বলল, চিচি, সবাই আপনার মতো এত অসভ্য নয়। কি? আমি অসভ্য? ধন্যবাদ স্বীকার করার জন্য। এখন সরুন। দু হাতে কাব্যকে ঠেলতে ঠেলতে বলল। চুপ বেয়াদব মহিলা, আমি বলছি না? জিজ্ঞেস করছি তুমি আমায় অসভ্য বললে। হ্যাঁ বললাম তো। এখনও কিছু করলামই না, তাতেই আপনি আমাকে অসভ্যর উপাধি দিয়ে দিলেন। মিসেস কাব্য, কিছু করলে না জানি আপনি কি বলেন। স্নিগ্ধার গাল স্লাইড করতে করতে বলল কাব্য। দেখেছেন, এমনি এমনি আপনাকে আমি অসভ্য বলছি না। এখন আপনার এই হাতির শরীরের মতো দেহখানা তুলুন আমার উপর থেকে। আর একটু হলে দম বন্ধ হয়ে আমি মারা যাব। নিজের আরেকটু বয়স স্নিগ্ধার উপর ছেড়ে দিল ছেলেটা। আমি ঠিকই আছি, তুমি একটা পুঁটি মাছ, এজন্যই একটুতে তোমার দম শেষ হয়ে যায়। এই শুনুন, আপনার সাথে আমার ঝগড়া করার কোনো মোড নেই। দয়া করে উঠে যান, আমার দম বন্ধ হয়ে আসছে। এটুকুতেই অবস্থা মিসেস কাব্য? পুরোপুরি বর ছেড়ে দিলে তখন কি করবেন আপনি? সামলাতে পারবেন তো আমাকে? স্নিগ্ধার বুঝতে আর বাকি রইল না কাব্য ঠিক কী বলতে চাইছে। আস্তে আস্তে স্নিগ্ধার গালগুলো লাল বর্ণ ধারণ করতে শুরু করেছে। চোখ বন্ধ করে পড়ে আছে রীতিমতো। কাব্য বুঝলো স্নিগ্ধা লজ্জা পাচ্ছে। লজ্জাটা আরেকটু বাড়িয়ে দিতে ফের বলে উঠল, তুমি কি ব্লাশ করেছ মিসেস কাব্য? কোনো রকমে উত্তর করলো না স্নিগ্ধা। মটকা মেরে ওভাবেই পড়ে থাকলো সে। কাব্য বুঝলো বিষয়টা, এটাও বুঝলো আর লজ্জা দেওয়াটা ঠিক না। চুপচাপে সরে গেল স্নিগ্ধার উপর থেকে। দুপুর 1:45। ডাইনিং টেবিলে খাবার সাজাচ্ছেন মিসেস চৌধুরী সহ মিষ্টি। স্নিগ্ধা সেজে তখন রুম থেকে বেরিয়েছে আর যায়নি রুমে। স্নিগ্ধা মিস্টার চৌধুরী আর আদ্রকে ডাকতে গেছে খাওয়ার জন্য। কাব্যকে ডাকিয়ে এনেছে রহিমা খালা দ্বারা। আর যাই হোক, এই ছেলের সামনে পড়বে না সে। সিসি কি লজ্জাটাই না দিল তখন। আস্তে আস্তে খেতে বসলো সবাই। স্নিগ্ধা বসলো কাব্যর ঠিক উল্টো দিকে চেয়ারে। এটাই যেন সুযোগ পেয়ে গেল কাব্য স্নিগ্ধাকে জ্বালানোর। খাওয়ার মাঝে অনুভব করলেন মিস্টার চৌধুরী তার পায়ে কিছু একটা স্লাইড করছে আলতোভাবে। তৎক্ষণাতে তাকালেন নিজের স্ত্রীর দিকে। ফের ভাবলেন, না, আর যাই হোক, এই গসিটি মহিলা এমন কাজ করবে না। বিয়ের প্রথম প্রথম যেখানে নিজে থেকেই কাছে যেতেন এই মহিলার, আর এই মহিলা সব সময় খ্যাক খ্যাক করে উঠতেন। তাও কি ভাগ্য, নিজের 2 সন্তানের মুখ দেখেছেন সে। কিছুক্ষণ ব্রু কুচকে ভাবল মিস্টার চৌধুরী। পেয়ের ঘাড়টা একটু বেঁকিয়ে তাকালো টেবিলের নিচে। না, এটা তো এই মহিলার পা নয়, এটা কোনো ছেলের পা। পা অনুসরণ করে তাকালেন উপরের দিকে। দেখলেন কাব্য খাচ্ছে আর মিঠি মিঠি হাসছে। এটা যে তার গুণদোষ ছোট পুত্রের কাজ বুঝতে আর বাকি রইল না তার। তৎক্ষণাতে বলে উঠল, ভুল জায়গায় এন্ট্রি নিয়ে ফেলেছ তুমি। যেটা ভাবছ সেটা না, এটা সেটা না। খুক খুক করে কেসে উঠল কাব্য। আর কেউ না বুঝুক, সে তো ঠিকই বুঝতে পেরেছে তার বাবা তাকে ঠিক কী ইঙ্গিত করেছে। বাকি সবাই ব্রু কুচকে তাকালেন মিস্টার চৌধুরীর দিকে।
কিসের কি বলছো বাবা? হঠাৎ করে এটা বললে কারণ কি? ব্রু কুঁচকে রেখে জিজ্ঞেস করলো আদ্র। আর তুই বে এমন যক্ষ্মা রোগীর মতো কাশছিস কেন? ক্যাবলাকান্তর মতোই হাসলো কাব্য। আসলে তরকারিটা এত টেস্টি হয়েছে, তাড়াতাড়ি খেতে গিয়ে গলায় আটকে গিয়েছিল। আর খাবার সন্দেহজনক দৃষ্টিতে আবার আদ্র তাকালো নিজের বাবার দিকে। ও কিছু না, আসলে তোর মায়ের সাথে কাটানো পুরনো দিনের কথাগুলো মনে পড়ে গেল তো, সেটাই ভাবতে ভাবতে মুখ থেকে বেরিয়ে গেছে আর কি। জোরপূর্বকই মুখে হাসি টেনে বললেন তিনি। ইহ, লাজ লজ্জার মাথা খেয়েছে বুড়ো বয়সে। ভীমরতি অসহায় মুখশ্রী কাব্যর বাবার। এই মহিলার মধ্যে রসকষ্ট নেই, কি হয়েছে অন্যদের মধ্যে তো আছে। আর যাই হোক, শত্রুতামি তো আর করতে পারে না নিজের ছেলের সাথে। যাক, ছেলেগুলো অন্তত এই মহিলার মতো হয়নি, তার মতোই হয়েছে। সব কিছুর মধ্যে স্নিগ্ধা পর্যবেক্ষণ করছে কাব্য আর তার বাবাকে। নিশ্চয়ই কিছু একটা ঘাপলা আছে এখানে, এনারা স্বীকার করছেন না। যাক, তার কি, যা ইচ্ছা তাই করুক এই লোকগুলো, তার তো কিছুই না। আবারও মনোযোগ দিল নিজের খাবারের দিকে। সবার দিকে তাকিয়ে কাব্য কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। ধন্যবাদ জানালো এই যাত্রায় তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। মিস্টার চৌধুরী হয়তো বুঝলেন ছেলের মনের কথা, তাই চোখ দিয়ে আশ্বাস দিলেন, চালিয়ে যাও, চালিয়ে যাও। নিজের রুমে রেডি হচ্ছে কাব্য। একটু জরুরি কাজে বাহিরে যেতে হবে তাকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গড়ি পড়ছে। হঠাৎই চোখ গেল তার পিছনে। স্নিগ্ধা ব্রু কুচকে তাকিয়ে আছে তার দিকে। কাব্যরও ব্রু কুচকে এলো। পরপরই ব্রু নাচিয়ে প্রশ্ন করল, সমস্যা কি? এমন হ্যাবলার মতো তাকিয়ে আছো কেন? চোখ মুখ কুচকে ফেলল স্নিগ্ধা। এই ছেলে আসতো একটা করলার গোডাউন। যখনই মুখ খোলে খালি তেতো তেতো কথাই বের হয় মুখ দিয়ে। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কি সমস্যা? আমার কথা বাদ দিন, আপনার সমস্যা কি সেটা বলুন। দুহাত বাস করে প্রশ্ন ছুড়ল স্নিগ্ধা। কোথায়, কিসের সমস্যা আবার? কার সমস্যা? আপনার। কি সমস্যা? তখন নিচে কি আকাম করেছিলেন আপনি বাবাই? হঠাৎ করে অমন কথা কেন বলল? আজিব, বাবা অমন কথা কেন বলল আমি কি করে জানবো? তোমার জানার ইচ্ছে হলে যাও, বাবাকে গিয়ে জিজ্ঞেস করো আসো। বেশি স্মার্ট ভাবেন না নিজেকে, এটা আবার বলা লাগে নাকি? আমি তো এমনিতেই স্মার্ট, হ্যান্ডসাম। তুমি জানো স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কত মেয়েরা ক্রাশ খেত আমাকে দেখে। ক্লাসমেট জুনিয়ররা তো খেতই, আমার সিনিয়র মেয়েগুলোও খেত, বুঝেছ? একটু ভাব নিয়ে বলল কাব্য। ইহ, যা না চেহারা, নাম রাখছে তার পেয়ারা। ওদের সহেজ খারাপ, বুঝেছেন? তাই আপনার মতো ছেলেকে দেখে ক্রাশ খেত। মুখ বেংসিয়ে বলল স্নিগ্ধা। হোয়াট? তুমি ইনডিরেক্টলি আমাকে কি অপমান করছো? না, ডিরেক্টলি করছি। ইউ, তোমাকে তো আমি বলেই। দু কদম এগিয়ে গেল স্নিগ্ধার দিকে কাব্য। দু কদম পিছিয়ে গেল স্নিগ্ধা নিজেও। কি হচ্ছে? হলো পিছাচ্ছ কেন তুমি? আপনি এগোচ্ছেন কেন? বেশ করেছি, তাহলে আমিও বেশ করেছি। বলার সাথে সাথে হালকা করে ধাক্কা খেলো স্নিগ্ধা। বুঝলো পিছনে দেওয়াল। এই করলা থেকে বাঁচার আর কোনো উপায় নেই। বাঁকা হেসে স্নিগ্ধার দুপাশে হাত রাখলো কাব্য। কি বলছিলে যেন? আমাকে দেখে ক্রাশ খাওয়ার মতো কিছু নেই, ওদের চয়েস খারাপ। হ্যাঁ, আমি তো মজা করে বলছিলাম। আপনি অনেক হ্যান্ডসাম সত্যি। বোকা বোকা হাসি দিয়ে বলল স্নিগ্ধা। কাব্যর মুখে বাঁকা হাসি। তাই? ইউ নো মিসেস কাব্য, তুমি কি জানো তুমি নিজেও তোমার হাজব্যান্ডের উপর ক্রাশ খেয়ে বসে আছো? চোখ কুচকে তাকালো স্নিগ্ধা। পেয়ের কাব্যর বুকে হাত দিয়ে ঠেলতে ঠেলতে বলল, বলেছে আপনাকে? সরুন তো। আর একটু এগিয়ে এলো কাব্য স্নিগ্ধার নিকট। তারপর বলল, সব কথা মুখে বলা লাগে না, কিছু কিছু কথা তার চোখ, মুখ, আচার আচরণ দেখলে বুঝে নেওয়া যায়। আর তুমি যে আমার উপরে মারাত্মক লেভেলের ক্রাশ খেয়েছো সেটা আমি বুঝি। এমন কিছুই না, সরুন আপনি। আচ্ছা, করলাম বিশ্বাস, এমন কিছুই না বলে স্নিগ্ধার মুখে ফু দিল কাব্য। ফের সরে এলো স্নিগ্ধার কাছ থেকে। আসল কথা বলুন, তখন ওখানে কি করছিলেন? তোমার পায়ে স্লাইড করতে গিয়ে বাবার পায়ে স্লাইড করে দিয়েছিলাম, ভাবলেশহীনভাবে বলল কাব্য। চোখ বড় বড় করে তাকালো স্নিগ্ধা। কি? আস্তে আস্তে এমন চিল্লাচ্ছ কেন? আপনি খেতে বসে এসব কাজ কারবার করেন? আজব, তুমি এমন করে বলছো যেন আমি অন্যর বউয়ের পায়ে স্লাইড করেছি। নিজের বউয়ের পায়ে স্লাইড করেছি তাতে কি? চিহ, নির্লজ্জ কোথাকার। শোনো, আমাদের এই বয়সটা বাবাও পেরিয়ে এসেছে। আর আমার মতো কাজ কারবার বাবা করেছে বলেই আমি আর ভাইয়া এই দুনিয়াতে এসেছি। তো এখন কি তুমি বাবাকেও নির্লজ্জ বলবে? আপনি আসলে একজন নির্লজ্জ লোক, অসভ্য বলে হনহন করে বেরিয়ে গেল স্নিগ্ধা। আচ্ছা, মুশকিল তো, সত্যি কথাই তো বললাম। এ তো আমি অসভ্য হয়ে গেলাম কীভাবে? মেয়ে মানুষদের বোঝাই ঝামেলার। বিকেল 5:20। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামলো কাব্য। গাড়ি থেকে বেরিয়ে এসে সোজা চলে গেল রেস্টুরেন্টের ভিতরে। একটু দূরে চোখ গেল অয়ন, প্রীতি, রাতুল, দিদার, তিয়াশা।
রিমি একটা টেবিল জুড়ে বসে আছে, বরাবরের মতো দিদার খেতে ব্যস্ত। প্রীতি আর অয়নের মধ্যে কিছু নিয়ে হয়তো তর্ক লেগেছে, আর বাকি তিনজন হাসছে ওদের কাণ্ড দেখে। হাসি মুখে ওদের দিকে এগিয়ে গেল কাব্য। কি অবস্থা সবার? আরে আমাদের ক্রাশ বয় কাব্য যে, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম আমরা সবাই, হাসি মুখেই বলল রাতুল। ক্রাশ কথাটা শুনে কাব্যর সকালে স্নিগ্ধার কথায় মনে পড়ে গেল। পেট পেটে হাসিও পেল প্রচুর, তবুও নিজের হাসিকে নিজের মাঝে দমিয়ে রেখে বসলো চেয়ার টেনে। তো বল, হঠাৎ এত জরুরি তলব করে ডাকলি যে? আরে আমাদের লাভ বার্ড রাতুল আর রিমা তোর সামনেই বিয়ে, এই নিয়ে কিছু কথা ছিল। ও আচ্ছা, তো যাদের বিয়ে তাদেরকে প্ল্যানে সামিল করছিস? এবার রেগে বলে উঠল প্রীতি। আর বলিস না, এই পেটুর করে কইছিলাম তুই একটু অন্যদের জানিয়ে দিস, আজকে দেখা করার কথা, রাতুল আর রিমার বিয়ে নিয়ে কিছু আলোচনা করার আছে। আরে বলরটা ওদের দুজনকেও নাচতে নাচতে ফোন করে বলে দিয়েছে। কেমনটা আগে তুই বলতো দোস্ত? গাল ভর্তি খাবার নিয়ে ব্রু কুচকে তাকালো দিদার। ফের করে কিছু বলার চেষ্টা করলো, নাকমুখ কুচকে ফেললো কাব্য। বড্ড বিরক্তিও হলো। থাম তো, তোকে না কতবার বলছি গাল ভর্তি খাবার নিয়ে কিছু বলবি না, আগে শেষ কর, তারপর যা বলার বলবি। তাড়াতাড়ি করে মুখের খাবারটা শেষ করলো দিদার। ফের প্রীতিকে উদ্দেশ্য করে বলল, বুলাক্কার মহিলা, তুই নিজে ভুলে গিয়েছিলিস আমায় বলতে। আমার রাতুল আর রিমাকে জানিয়ে দেওয়ার পর আমায় বলেছিস ওদেরকে না বলতে, তাও তুই ফোন করে বলিসনি বলেছে অয়ন, আর এখন দোষ দিস আমার উপরে? সে এবার ক্যাবলা কান্ত মার্কা হাসিয়ে দিল প্রীতি নিজেই। আচ্ছা এসব বাদ দে, কাব্য স্নিগ্ধাকে নিয়ে আসলি না কেন? ওকেও নিয়ে আসতে পারতি। হ্যাঁ দোস্ত, আসলেই মেয়েটা প্রচুর মিষ্টি আর মিশুকও অনেক, সাথে করে নিয়ে আসতে পারতি তো, বলল তিয়াশা। মিষ্টি না সাই, আস্ত খচ্চর একটা মহিলা। মানে? কৌতূহল নিয়ে বলল সবাই মিলে। তোরা জানিস আমাকে আজকে কি বলেছে? কি বলেছে? ব্রু কুসকে বলল রাতুল। বলেছে আমায় দেখে ক্রাশ খাওয়ার মতো নাকি কিছুই নেই, আমার যেই না চেহারা, নাম রেখেছি পেয়ারা। আরও বলেছে যারা আমায় দেখে নাকি ক্রাশ খায় তাদের নাকি চয়েস খারাপ। চোখ মুখ কুসকে বলল রাতুল। কাব্য হু হু করেই হেসে উঠল বাকি সবাই, হাসতে হাসতে এর ওর উপর গড়াগড়ি খাচ্ছে রীতিমতো। নাকমুখ কুচকে বসে আছে কাব্য, তারপর চেঁচিয়ে বলে উঠল, থাম সব কয়টা, আমি কি হাসার মতো কিছু বলেছি? বেয়াদফের দল। রামধমকে চুপ হয়ে গেল সবাই, পরপর আবারও হেসে উঠল হু হা করে। যাই বল দোস্ত, মেয়েটার সাহস আছে কিন্তু, তোকে কি সুন্দর পঁচানিটা দিয়ে দিল, যেটা আমরা কখনোই পারিনি। আশ্চর্য তো, এখানে হাসার মতো কি আছে? তোরা আসলেই আমার বন্ধু? না না, তোরা আমার বন্ধু হতেই পারিস না, আসলে তোরা আমার বন্ধু নামের শত্রু, বেয়াদবগুলো। এখনও হেসে যাচ্ছে সবাই মিলে। এবার বিরক্ত হলো কাব্য, বিরক্ত মাখা কণ্ঠে বলে উঠল, থামবি তোরা? আর একবার যদি এরকম রাক্ষসদের মতো হাহা হিহি করেছিস, তাহলে এক লাথিতে সবটাকে টেবিল থেকে নিচে ফেলে দিব। এবার আসলে চুপ হয়ে গেল সবাই। এই ছেলেকে বিশ্বাস নেই, রাগের চোটে হয়তো লাথি মারলেও মারতে পারে, রিস্ক নেওয়া যাবে না। এবার অয়ন বলল, ঠিক আছে, আজকে যখন প্ল্যান করা হলোই না, তাহলে অন্য আরেকদিন না হয় এ বিষয়ে কথা বলবো। হ্যাঁ এটাই বেটার, তবে যাই বলো এই কয়েক ঘন্টা কিন্তু সুন্দর কাটলো। ঠিক আছে, আজ তাহলে ওঠা যাক, আমার একটু অফিসেও যেতে হবে। তোরা আড্ডা দে, আমি উঠি, বাই। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে খুনসুটির সংসার। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।